আসসালামু আলাইকুম সবাইকে। সো আমরা হলো যে আমাদের আগের ক্লাসগুলোতে আমরা হলো যে কোষের গঠন নিয়ে পড়েছি। কোষের অঙ্গাণুগুলা কি কি ধরনের কাজ করতে পারে সেগুলো আমরা দেখেছি। তারপর হচ্ছে কিভাবে তারা একটা একটার সাথে রিলেটেড সেটা দেখেছি। তারপর আমাদের বডির মধ্যে যে অঙ্গগুলো আছে, যে তন্ত্রগুলো, সিস্টেম গুলো আছে, যে অর্গান গুলো আছে, যেমন হার্ট, লাংস, লিভার, স্টোমাক, এগুলা কিভাবে কি কি কাজের সাথে রিলেটেড এবং এগুলো আমাদেরকে বিভিন্ন বেঁচে থাকতে সাহায্য করে সেগুলো আমাকে দেখেছি। তো এগুলো আমরা সবই পড়েছি আমরা হচ্ছে অ্যানাটমি পার্টে। তো এখন আমরা করব হিউম্যান ফিজিওলজি। সো আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা আমাদের দেহের গঠনটা পড়েছি, ওকে, দেহের গঠনটা পড়েছি। সো এখন আমরা মূলত আমি করব যে আমাদের বডির মধ্যে কি কি কাজ বা কি কি প্রসেস হয় এবং সেগুলো হলো যে কিভাবে কন্ট্রোল হয়। এন্ড এই প্রসেস গুলো যদি ঠিকঠাক মতো না চলে, এই প্রসেস গুলো যদি ঠিকঠাক মতো না চলে, সেক্ষেত্রে কি কি টাইপের প্রবলেম হইতে পারে। ওকে, সো এগুলো আমরা দেখবো। সো আমরা প্রথমে আমাদের বডির সব থেকে ইম্পর্টেন্ট কাজটা করি, সেটা হচ্ছে রেসপিরেশন। সেটা হচ্ছে রেসপিরেশন, ওকে, সেটা হচ্ছে রেসপিরেশন। তো রেসপিরেশন দুই ধরনের। একটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন, এটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। আর একটা হচ্ছে ইন্টারনাল বা সেলুলার রেসপিরেশন। ওকে, সো একটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন এবং আরেকটা হচ্ছে ইন্টারনাল বা সেলুলার রেসপিরেশন। সো এক্সটার্নাল রেসপিরেশনের ক্ষেত্রে কি হয় যে আমরা যে বাতাস নেই, সেক্ষেত্রে মনে করো এটা হচ্ছে আমাদের মুখ, এটা হচ্ছে আমাদের নাক। তো আমরা যে বাতাসটা নেই, সে বাতাসটা যে লাংস পর্যন্ত যে পৌঁছায়, বাতাসটা যে লাংস পর্যন্ত পৌঁছায়, আহ এটাকে বলে হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। আমরা আগের ক্লাসে পড়েছি, আমরা আগের ক্লাসে দেখেছি যে আমাদের হলো যে বাতাসটা মুখ থেকে, তারপর হচ্ছে ট্রাকিয়া হয়ে, তারপর হচ্ছে ব্রঙ্কাস, ব্রঙ্কিয়াল হয়ে, তারপর হচ্ছে অ্যালভিউলাসে পৌঁছায়। সো এটা হচ্ছে মাউথ বা নোজে আমরা হলো যে বাতাসটা নেই, তারপর সেখান থেকে বাতাসটা যায় হলো যে ট্রাকিয়া বা শ্বাসনালীতে, তারপর ট্রাকিয়াটা হলো যে ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওলে ভাগ হয়, তাই না? ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওলে ভাগ হয়। একদিন সেখান থেকে সেটা হচ্ছে অ্যালভিওলাসে যায়, অ্যালভিওলাসে যায়। আমি তো ছবিটা আনি, তাহলে তোমাদের আরেকটু মনে পড়বে, আরেকটু বুঝতে সুবিধা হবে। সো ছবিটা আমি জাস্ট একটু পেস্ট করি এখানে। সো এইটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস তন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। সো দেখো আমরা বাতাসটা নিচ্ছি, বাতাসটা আমাদের হলো যে শ্বাসনালী হয়ে ট্রাকিয়া হয়ে ঢুকছে, যে মুখ থেকে গলা হয়ে আমাদের শ্বাসনালীতে ঢুকতেছে। তারপর এটা হলো যে ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওতে ভাগ হয়ে লাংসে ঢুকছে, ওকে। তো এইখানে আমরা যদি জুম করি, তাহলে আমরা দেখবো যে আমাদের এই যে নীল যে রাস্তাগুলা, বাতাস যাওয়ার রাস্তাগুলা, এইগুলো হলো যে অনেকটা ভাগ হয়ে যায়, আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ হয়ে যায়, যেগুলোকে আমরা বলি হচ্ছে ব্রঙ্কিওল, যেগুলোকে আমরা বলি ব্রঙ্কিওল। এটা হচ্ছে মুখ থেকে বাতাসটা আসছে, আর এটা শেষ হয় অ্যালভিওলাস নামে কিছু জায়গায়। সে অ্যালভিওলাস হচ্ছে অনেকটা বেলুনের মতো, অ্যালভিওলাস হচ্ছে বেলুনের মতো। বাতাস এসে অ্যালভিওলাস থেকে বাতাস এসে হলো যে এই বেলুন গুলাকে যে ফুলিয়ে ফেলে, এবং এই অ্যালভিওলাসের গা ঘেঁষে কি থাকে? রক্তনালী থাকে। এই রক্তনালী গুলা হলো যে হার্ট থেকে আসে, রক্তনালী গুলা হচ্ছে আমাদের হার্ট থেকে আসে, রক্তনালী গুলো হার্ট থেকে আসে। তো এই যে রক্ত রক্তনালীগুলো আছে, এর মধ্যে রক্ত কণিকা থাকে, অর্থাৎ ব্লাড সেল থাকে। তো এবং এইখানে যে রক্তের যে তরল পার্ট যেটা আছে, যেটাকে আমরা বলতে হচ্ছে রক্তের সিরাম বলি, রক্তের তরল পার্ট হচ্ছে সিরাম, এন্ড এগুলো হচ্ছে ব্লাড সেল। সেগুলো হচ্ছে রেড ব্লাড সেল। ওকে, সো রক্তে দুই ধরনের পার্ট থাকে, একটা হচ্ছে রক্তের লিকুইড পার্ট যেটা হচ্ছে সিরাম, এবং আরেকটা হচ্ছে আমাদের রক্তের রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল ছাড়াও আমাদের রক্তে আরো দুই ধরনের সেল থাকে, একটা হচ্ছে প্লাটিলেট, আর একটা হচ্ছে আমাদের হোয়াইট ব্লাড সেল। আমি শুধু হলো যে এখানে রেড ব্লাড সেলের কাজ নিয়ে আমরা সামনে একটু দেখবো, বাট আমরা আপাতত জাস্ট এটুকু জানি যে আমাদের হলো যে এই রক্তে এই যে জিনিসগুলো থাকে। আচ্ছা, সো
হার্ট থেকে যখন হলো যে রক্ত আমাদের লাংসে আসে, পালমোনারি আর্টারি দিয়ে যখন হলো যে রক্তটা আসে, তখন এই রক্তটাতে হলো যে কার্বন ডাই অক্সাইড অনেক বেশি থাকে। কারণ না, কেননা আমাদের পুরা বডি থেকে সুপিরিয়র ভেনি কাভা এবং ইনফেরিয়র ভেনি কাভার মাধ্যমে আমাদের রক্তটা প্রথমে হলো যে হার্টে আসে, আমাদের হলো যে রাইট অ্যাট্রিয়ামে আসে, তারপর সেখান থেকে রাইট ভেন্ট্রিকলে যায় এবং রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি দিয়ে আমাদের সেই কার্বন ডাই অক্সাইড রক্তটা আবার হলো আমাদের বডিতে আসে। তো এই ব্লাডটা যেহেতু হলো যে বডি থেকে কালেক্ট হয়েছে, এখানে কোনো অক্সিজেন থাকে না, এখানে পুরোটা কার্বন ডাই অক্সাইড থাকে। ওকে, এখান থেকে পুরোটা কার্বন ডাই অক্সাইড থাকে। তো এখন প্রশ্ন হলো যে এইখানে আমাদের হলো যে কার্বন ডাই অক্সাইডটা কোত্থেকে আসে। ওকে, তো তোমরা জানো, তারা তো জানো, কিন্তু তোমরা জানো না, সেটা হলো যে আমাদের প্রতিটা সেলের মধ্যে হলো যে গ্লুকোজ, আমরা যে খাবার খাই, ভাত খাই, সেখানে থেকে স্টার্চ থেকে গ্লুকোজ উৎপন্ন হয়, এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এনার্জি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। So, আমাদের বডি থেকে যে ব্লাডটাতে আসে, সেই ব্লাডে মূলত এই যে সেল থেকে উৎপন্ন হওয়া কার্বন ডাই অক্সাইডটা থাকে। রেসপিরেশন, আমি যে শুরুতে বললাম যে রেসপিরেশন দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল বা সেলুলার রেসপিরেশন। এই সেলুলার রেসপিরেশনের মাধ্যমে উৎপন্ন হওয়া কার্বন ডাই অক্সাইডটা প্রত্যেকটা বডি সেল উৎপন্ন করে এন্ড দেন রক্ত ছেড়ে দেয়। সো আমাদের পুরো বডি থেকে যে রক্তটা আসে, সেই রক্তটা আবার হচ্ছে আমাদের এই লাংসে আসে। সো সেই কার্বন ডাই অক্সাইডটা এখন হলো যে ব্লাড থেকে এই, যেহেতু আমাদের এই রক্ত নালীটা, এই ক্যাপিলারি টিউবটা অ্যালভিউলাসকে একদম কভার করে থাকে। সো কার্বন ডাই অক্সাইড খুব ইজিলি এই ব্লাড ভেসেল থেকে এই অ্যালভিউলাসে, এই রক্তনালী থেকে এই অ্যালভিউলাসে হলো যে চলে আসতে পারে। এন্ড খেয়াল করে দেখো যে আমরা শ্বাস নেওয়ার ফলে আমাদের অ্যালভিউলাসে এখন অক্সিজেন অনেক বেশি, যে অক্সিজেনটা ইজিলি আবার এই অ্যালভিউলাস থেকে ব্লাড ভেসেলে, অ্যালভিউলাস থেকে রক্তনালীতে চলে যায়। এন্ড এই যে আমাদের ফুসফুস থেকে যে অক্সিজেন যুক্ত রক্তটা, এই অক্সিজেন যুক্ত রক্তটা আবার হার্ট হয়ে আবার হলো যে বডিতে ব্যাক যায়। তাহলে খেয়াল করে দেখো যে এখানে আমাদের পুরা বডি, মানে আমাদের হচ্ছে হাত বা অন্যান্য অঙ্গগুলো থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হলো যে আমাদের ফুসফুসে আসছে, এন্ড আমাদের ফুসফুস থেকে অক্সিজেন আবার হলো যে বডি সেল গুলোতে যাচ্ছে। এটা হলো যে কিভাবে হচ্ছে আমাদের হার্ট হচ্ছে লাংসে ব্লাড পাম্প করছে, এবং হলো যে লাংসের ব্লাডটা পৌঁছানোর সময় এই অ্যালভিউলাস ঘিরে যেহেতু আমাদের সেই হার্টের ব্লাড ভেসেল গুলো থাকে, হার্ট থেকে অনেক বড় একটা ব্লাড ভেসেল আসে, বাট সেটা অনেক ছোট ছোট ভাগ হয়ে যায় অ্যালভিউলাসকে ঘিরে, দেন আবার এই ছোট ছোট ব্লাড ভেসেল গুলো আবার মিলে আবার হলো যে বড় একটা ভেন ক্রিয়েট করে। তো মোট কথা এইভাবে হচ্ছে আমাদের মোটামুটি আহ গ্যাসটা আদান প্রদান হয়। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে আমরা যে ব্লাড পড়লাম, এই ব্লাড হচ্ছে কিভাবে অক্সিজেন ট্রান্সপোর্ট করে, হাউ ডাজ অক্সিজেন ট্রান্সপোর্ট, হাউ হাউ ইজ অক্সিজেন ট্রান্সপোর্টেড বাই ব্লাড, কিভাবে ব্লাড দ্বারা অক্সিজেন ট্রান্সপোর্ট হয়। ওকে, এখন খেয়াল করে দেখো যে মনে করো যে এটা হচ্ছে আমাদের একটা হলো যে ব্লাড ভেসেল। তো ব্লাড ভেসেলের মধ্যে আমাদের হলো যে 3 রকমের ব্লাড সেল থাকে, 3 টাইপস অফ ব্লাড সেল থাকে। একটা হচ্ছে আমাদের রেড ব্লাড সেল, একটা হচ্ছে প্লাটিলেট, আর একটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল। ওকে, সো প্লাটিলেট যেটা প্লাটিলেট যেটা সেটা হচ্ছে ব্লাড ক্লটিং এ হেল্প করে। সো ব্লাড ক্লটিং কি জিনিস, আমাদের কোথাও যদি হাত পা যদি কেটে যায়, তাহলে সেখানে সেটা রক্ত থামাতে, ব্লাড বন্ধ করতে হেল্প করে। হোয়াইট ব্লাড সেল কি করে, হোয়াইট ব্লাড সেল কি করে, সে হচ্ছে আমাদের বডিতে যদি কোনো ফরেন যদি ব্যাকটেরিয়া বা জার্ম যদি ঢুকে, জীবাণু যদি ঢুকে, সেগুলোকে সে খেয়ে ফেলে। আর যেটা হচ্ছে রেড ব্লাড সেল, তার মধ্যে হলো যে অনেক স্পেশাল টাইপের কেমিক্যাল থাকে, মলিকিউল থাকে বা অণু থাকে, স্পেশাল টাইপের মলিকিউল বা অণু থাকে, সেটা হচ্ছে নাম দিই আমরা হিমোগ্লোবিন। সো হিমোগ্লোবিনকে আমরা লিখি হলো যে এইচবি দ্বারা। সো এই হিমোগ্লোবিনটা হলো যে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে হলো যে অক্সি হিমোগ্লোবিন ক্রিয়েট করে। সো এই হিমোগ্লোবিনটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন ক্রিয়েট করে। আচ্ছা, আবার এই হিমোগ্লোবিনটা আবার এই হিমোগ্লোবিনটা ভেঙে হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন হলো যে তৈরি করতে পারে। তো
এটা যেমন, এটা মোট কথা, এই যে রেড ব্লাড সেলের মধ্যে যে হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিন গুলা হচ্ছে অক্সিজেনের ক্যারিয়ার বা বাহক হিসেবে কাজ করে, ক্যারিয়ার বা বাহক হিসেবে কাজ করে। সো এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করব, আমরা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্নের উত্তর খুঁজবো, যে হোয়েন ডাজ হিমোগ্লোবিন বন্ড টু অক্সিজেন, অর্থাৎ কখন হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়, অ্যান্ড হোয়েন ডাজ হিমোগ্লোবিন রিলিজ অক্সিজেন, অর্থাৎ কখন হিমোগ্লোবিন আর অক্সিজেন এর যে যৌগটা ফর্ম হয়েছে সেটা আবার ভেঙে যায়। ওকে, এটা খুব মনোযোগ দিয়ে বুঝো, এটা তোমাদের বোঝা খুবই জরুরি। আচ্ছা, তো কতটুকু হিমোগ্লোবিন কতটুকু হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হবে কোনো একটা জায়গায়, সেটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে অক্সিজেনের পরিমাণের উপর, অ্যামাউন্ট অফ অক্সিজেনের উপর। সো আমাদের অক্সিজেনের অ্যামাউন্ট যত বেশি হবে, সে জায়গায় অক্সিজেন গ্যাস, যেহেতু গ্যাস তাহলে প্রেশার তত বেশি হবে, কেননা গ্যাসের পরিমাণ বাড়লে গ্যাসের চাপ বা প্রেশারও বাড়ে। তো অক্সিজেনের প্রেশারও বেশি হবে, তাহলে তখন মোর হিমোগ্লোবিন বাইন্ডস টু অক্সিজেন, বেশি হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়, বাইন্ড মানে যুক্ত হয়। ওকে, আচ্ছা। সো এই জিনিসটাকে এই জিনিসটাকে আমরা একটা গ্রাফের সাহায্যে দেখাতে পারি, যেখানে আমরা গ্রাফের নিচে থাকবে অক্সিজেন প্রেশার, অক্সিজেন প্রেশার, অ্যান্ড উপরে থাকবে অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন বাইন্ডেড টু অক্সিজেন। সো মনে করো এটা হচ্ছে আমাদের হলো যে 100% বুঝায়, 100% বুঝায়। সো আমাদের গ্রাফটা দেখতে আমাদের গ্রাফটা দেখতে মোটামুটি হলো যে এইরকম হবে, গ্রাফটা দেখতে মোটামুটি এরকম হবে। ওকে, সো মোটামুটি মোটামুটি যেটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলীয় চাপ, সেই বায়ুমণ্ডলীয় চাপে মোটামুটি হলো যে 100% হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়। তাহলে দেখো যে আমাদের তুলনামূলক কম প্রেসারে, আমাদের লো প্রেসারে হলো যে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে হলো যে অনেক বেশি পরিমাণে যুক্ত হতে পারে। বাট অক্সিজেনের প্রেসার খুব বেশি বৃদ্ধি করলেও তখন ধীরে ধীরে হিমোগ্লোবিন যুক্ত হওয়ার হারটা কমে যায়। সো এ থেকে বোঝা যায় যে শরীরের কোনো জায়গায় অক্সিজেন যদি খুব কম থাকুক না কেন, তাহলে সেখানে হলো যে আমাদের হিমোগ্লোবিনটা হলো যে অক্সিজেনের সাথে হলো যে কম পরিমাণে যুক্ত হয়। ভালো করে বুঝো যে যেখানে আমাদের প্রেশারটা লো, যেখানে হচ্ছে অক্সিজেন নাই, মনে করো যে হলো যে আহ এটা হচ্ছে মনে করো যে হলো যে 100 প্রেশার, এটা মনে করো 50 প্রেশার, এটা মনে করো হচ্ছে 25 প্রেশার। তো এটা হচ্ছে 100%। সো 100 প্রেশারে 100 প্রেশারে আমাদের 100% হিমোগ্লোবিনই কিন্তু অক্সিজেনের সাথে যুক্ত হবে। প্রেশারটা ধরো যখন 50, তখন মনে করো যে 100%-এর একটু কম, 75% হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত থাকবে। তো মনে করো প্রেশারটা যখন 25%, তখন মনে করো যে 25% হিমোগ্লোবিন হলো যে অক্সিজেনের সাথে যুক্ত থাকে। ওকে, তাহলে খেয়াল করে দেখো যে আমাদের আমাদের হলো যে এটা এটা কোনো একটা শরীরের একটা পার্ট, এখানে আমাদের অক্সিজেনের প্রেশার হচ্ছে 100, অ্যান্ড এখানে মনে করো আমাদের শরীরের কোনো একটা পার্ট, এখানে অক্সিজেনের প্রেশার হচ্ছে 25, অক্সিজেন প্রেশার। ওকে, সো বেসিক্যালি এখানে হলো যে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে হলো যে যুক্ত থাকে, কেননা হলো যে বেশি প্রেসারে বেশি বেশি হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত থাকে। সেই সেম হিমোগ্লোবিন অক্সিজেন কম্পাউন্ড অক্সি হিমোগ্লোবিনটা তুমি যদি হলো যে কম অক্সিজেন প্রেশার, মনে করো 25 অক্সিজেন প্রেশারের একটা জায়গায় তুমি যদি এনে ফেলো, তাহলে খেয়াল করে দেখো যে 25 অক্সিজেন প্রেশারে মাত্র 25% হিমোগ্লোবিন, কথার কথা মাত্র 25% হিমোগ্লোবিন আমাদের অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে। তাহলে এখানে যদি হলো যে 100টা হিমোগ্লোবিন অণু অক্সিজেনের সাথে যুক্ত অবস্থায় থাকে, তারা যদি কম প্রেসারে আসে, তাহলে এখানে মাত্র 25টা হিমোগ্লোবিন অণু অক্সিজেনের সাথে যুক্ত থাকবে। বেশিরভাগ হিমোগ্লোবিন অণু ভেঙে আবার অক্সিজেনটা এখানে ছেড়ে দিবে। ওকে, তার মানে তোমরা যদি এতক্ষণে আলোচনা বুঝে থাকো, তাহলে তোমাদের এতক্ষণ আলোচনা থেকে জাস্ট একটা জিনিসই বুঝতে হবে, সেটা হলো যে অক্সিজেনের প্রেশার যেখানে বেশি থাকে সেখানে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়, সেখানে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়। আর অক্সিজেনের প্রেশার যেখানে কম থাকে, যেখানে অক্সিজেন থাকে না,
তাহলে কমন সেন্স, যেখানে অক্সিজেন থাকবে না সেখানে এই হিমোগ্লোবিন অণুটা ভেঙে কি অক্সিজেনটা ছেড়ে দিবে। তো তাহলে সেখানে যদি অক্সিজেন যদি কমে যায়, তাহলে সেখানে সেই অক্সিজেনটা তখন হলো যে কাজে লাগাতে পারবে। মনে করো বিষয়টা হচ্ছে এরকম, বিষয়টা হচ্ছে যে এরকম, যে মনে করো এটা হচ্ছে আমাদের লাংস, ওকে, এটা হচ্ছে আমাদের লাংস। সো লাংসে কিন্তু অক্সিজেন অনেক বেশি থাকে, লাংসে আমাদের অক্সিজেন অনেক বেশি থাকে, লাংসে অনেক অক্সিজেন বেশি থাকে। তাহলে এইখানে আমাদের যে রক্তটা আসে, সেখানে হলো যে সবগুলা হিমোগ্লোবিন অণু হলো যে আমাদের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যায়। তারপর মনে করো যে লাংস থেকে আমাদের এই রক্তটা হলো যে হার্টে গেছে, এবং হার্ট থেকে মনে করো আমাদের হলো যে বডির অনেক দূরের পার্টে গেছে, মনে করো তোমার হচ্ছে ফিঙ্গারে গেছে, বা মনে করো তোমার হলো যে হেডে গেছে, ওকে। তো অনেক দূরের কোষে যখন এই হিমোগ্লোবিন এর সাথে যুক্ত অক্সিজেন অণুগুলা পৌঁছায়, অনেক দূরের অণুতে যখন এই হিমোগ্লোবিন অণুগুলা পৌঁছায়, তখন আমাদের হাত পা বলো বা আমাদের মাথা বলো, সেখানে কোষগুলো কিন্তু ক্রমাগত রেসপিরেশন করছে, ক্রমাগত কিন্তু গ্লুকোজকে ভাঙছে। গ্লুকোজকে ভাঙতে, খাবারকে ভাঙতে লাগে অক্সিজেন। তাহলে আমাদের লাংস থেকে যত দূরে যাব, আমাদের হলো যে বডির সেলগুলোতে সবসময় কিন্তু অক্সিজেন দরকার হয়, তাহলে সেখানে কার্বন ডাই অক্সাইড বেশি থাকে, অক্সিজেন কম থাকে। তো সেইখানে যেখানে যেখানে সেলে যেখানে অক্সিজেন কম থাকে, সেখানে লো অক্সিজেন প্রেশার থাকার কারণে, যেহেতু আমরা দেখলাম যে লো অক্সিজেন প্রেশারে খুব কম হিমোগ্লোবিন অণুই হচ্ছে অক্সিজেনের সাথে যুক্ত থাকে। তো লো অক্সিজেন প্রেশারে যেখানে অক্সিজেন কম, সেখানে হিমোগ্লোবিনটা ভেঙে অক্সিজেনটা মুক্ত করে দিবে। তখন এই অক্সিজেন অণুটা আমাদের হাত পায়ের সেল বা মাথার সেলে ঢুকে যাবে, অ্যান্ড সেখানে রেসপিরেশনে কাজ দিবে। তো এটা খুব সুন্দর একটা সিস্টেম, যে আমাদের হিমোগ্লোবিন অণুটা আসলে অক্সিজেন অণুর সাথে কিভাবে যুক্ত থাকে। আচ্ছা, ঠিক আছে। সো এইটা আমাদেরকে হলো যে জানতে হবে, এটা হলো যে বোঝা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা হলো যে মোটামুটি আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট করলাম। এখন চলো আমরা হলো যে কিছু প্রবলেম সলভ করি, মানে আমাদের বডি কিভাবে কাজ করে, বডির ফিজিওলজি রিলেটেড কিছু প্রবলেম সলভ করি। তাহলে আমরা হলো যে পুরো কাজটা সম্পর্কে আরো ভালো আইডিয়া পাবো। ওকে, আচ্ছা চলো, এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখি। জিনিসটা কি, যে আমরা তো হলো যে দেখেছিলাম আগের ক্লাসগুলোতে যে হার্টের মাধ্যমে রক্ত কিভাবে কিভাবে যায়। তো আমরা এটা দেখেছিলাম যে হার্টের মধ্যে আবারও যে চারটা প্রকোষ্ঠ থাকে, বা চারটে চেম্বার থাকে, লেফট রাইট অ্যাট্রিয়াম, লেফট রাইট ভেন্ট্রিকল, ডান বাম অলিন্দ, ডান বাম হৃদয়, ওকে। বাট আমরা এইটা দেখি নাই যে আসলে হার্ট আমাদের পুরা শরীরে ব্লাডটাকে আসলে কিভাবে পাম্প করে। কারণ চিন্তা করে দেখো, যে হার্টকে যদি ব্লাড পাম্প করতে হয়, তাহলে যখন হার্ট থেকে যখন ব্লাডটা বের হবে, তখন হার্টকে কম্প্রেস হইতে হবে। চিন্তা করে দেখো যে তোমার কাছে মনে করো একটা বেলুন, পানি ভর্তি একটা বেলুন আছে। সো তুমি সেই পানি ভর্তি বেলুনটাকে তুমি যদি ধরে যদি জোরে চাপ দাও, তাহলে কি বেলুন থেকে অনেক জোরে পানি বের হয়ে আসবে না? সিমিলার ভাবে হার্টে ব্লাড থাকলে, হার্ট যদি নিজের উপর চাপ সৃষ্টি করতে পারে, হার্ট যদি ছোট হয়ে আসে, হার্ট যদি সংকুচিত হয়, হার্ট যদি কম্প্রেসড হয়, তাহলে হার্ট থেকে ব্লাডটা অনেক জোরে বের হয়ে আসতে পারবে, ওকে। হার্টটা অনেক হার্ট থেকে ব্লাড অনেক জোরে বের হয়ে আসতে পারবে। তো চিন্তা করে দেখো, যে আমাদের হার্ট থেকে যখন আমাদের ব্লাডটা ফুসফুসের দিকে পাঠানোর দরকার হয়, অথবা আমাদের হার্ট থেকে ব্লাডটা যখন আমাদের পুরো বডির ক্ষেত্রে পাঠানোর দরকার হয়, তখন আসলে হার্ট কিন্তু সংকুচিত হয়, ওকে। বাট বিষয়টা আসলে এতটাও সোজা না। বিষয়টা এত সোজা না কেন? কেননা হলো যে হার্টের মধ্যে আহ, বললাম তো যে চারটা পার্ট আছে, অ্যাট্রিয়াম আছে, ভেন্ট্রিকল আছে, অলিন্দ আছে, আর নিলয় আছে। তো কথা হলো যে অলিন্দ আর নিলয় কখনো একসাথে কখনো একসাথে ছোট হয় না বা বড় হয় না, কখনো একসাথে কম্প্রেস হয় না বা এক্সপ্যান্ড হয় না, বরং এরা একটা সার্টেন একটা প্যাটার্ন ফলো করে, ওকে। সো এই যে হার্ট যে পাম্প করা, ছোট হওয়া বড় হওয়া, ছোট হওয়া বড় হওয়া, এটাকে আমরা বলি সিস্টোল আর ডায়াস্টোল। এইটা আমরা হলো যে এখন একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা হলো যে বোঝার চেষ্টা করবো।
আমরা হলো যে এখন ছবিটা হলো যে বোঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি হলো যে সিস্টেম আর ডায়াস্ট্রল কিভাবে হয়। তো আমরা টপিকটার নাম লিখি পাম্পিং অফ হার্ট। সো দেখো, সো এটা হচ্ছে হার্টের ছবি। আচ্ছা, এটা হচ্ছে হার্টের ছবি। সো আমাদের হার্টটা যখন পাম্প করে, সো পাম্প করার সময় সে হচ্ছে একবার ছোট হয় বা কম্প্রেস হয়, দেন পরে সে হচ্ছে আরেকবার বড় হয় বা এক্সপ্যান্ড করে। সো কম্প্রেশনটাকে আমরা বলি হচ্ছে সিস্টেল, আর এক্সপ্যান্ড হওয়াটাকে আমরা বলি হলো যে ডায়াস্টল। ওকে, তাহলে একটু চিন্তা করে বলো তো যে আমাদের হার্টে যখন হলো যে রক্ত ঢুকবে, তখন হার্ট কি সিস্টেমে থাকবে নাকি ডায়াস্টলে থাকবে? তোমরা ঠিক বলেছো যে আমাদের এই যে দেখো যে হলো যে আমাদের হার্টে যখন রক্ত ঢুকছে, তখন এটা হলো যে ডায়াস্টলে থাকে। ওকে, তখন হলো যে ডায়াস্টলে থাকে। আচ্ছা, ডায়াস্টলের পরই হলো যে সিস্টল আসে। ডায়াস্টলের পরই হলো যে সিস্টল আসে। সো প্রথমে আমাদের পুরা হার্টটাই হচ্ছে ডায়াস্টলে থাকে, পুরা হার্টটা হচ্ছে ডায়াস্টলে থাকে। এবং হচ্ছে ডায়াস্টলে থাকার কারণে এই যে দেখো আমাদের হলো যে ভেনা ক্যাভা গুলা দিয়ে আমাদের হলো যে বডি থেকে ব্লাড হলো যে আমাদের এই যে অ্যাট্রিয়ামে আসে, রাইট অ্যাট্রিয়ামে আসে। তারপর হলো যে কি, তারপর এটা কি, এটা হচ্ছে পালমোনারি ভেইন, তাই না? এটা হচ্ছে পালমোনারি ভেইন। পালমোনারি ভেইন পালমোনারি ভেইন দিয়ে আমাদের লাং বা ফুসফুস থেকে আমাদের এই যে লেফট অ্যাট্রিয়াম যে আছে, সেই লেফট অ্যাট্রিয়ামে লাং থেকে অক্সিজেন যুক্ত ব্লাড হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়ামে আসে। তাহলে ডায়াস্টলের সময় আমাদের হলো যে পুরো হার্টটা স্প্যান করে বড় হয়, রিল্যাক্স হয়, তখন আমাদের হলো যে অ্যাট্রিয়ামে এই ভেইন দিয়ে রক্ত আসে। ঠিক আছে, তারপরে আমাদের এই যে আগের পার্টে আমাদের কেবলমাত্র আমাদের অ্যাট্রিয়ামে রক্ত আসলো, কেবলমাত্র আমাদের অ্যাট্রিয়ামে রক্ত আসলো। So, এখন অ্যাট্রিয়ামের রক্তটাকে আমাদের হলো যে কোথায় পাঠাতে হবে? অ্যাট্রিয়ামের রক্তটাকে আমাদের হলো যে যে ভেন্ট্রিকল আছে, অ্যাট্রিয়ামের নিচের যে পার্টটা, সেই ভেন্ট্রিকলে পাঠাইতে হবে। ওকে, সো ভেন্ট্রিকলে যদি পাঠাইতে হয় তাহলে আমাদের অ্যাট্রিয়ামকে এখন হতে ছোট হইতে হবে। ওকে, সো ছোট হওয়ার টাইমে আমাদের হলো যে এই অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে হলো যে রক্ত চলে আসে। ওকে, তা এবং খেয়াল করে দেখো যে অ্যাট্রিয়াম যখন ছোট হচ্ছে, ঠিক অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ভেন্ট্রিকল আছে, ভেন্ট্রিকলটাকে হচ্ছে ডাস্ট হতে হচ্ছে। তাহলে যখনই আমাদের অ্যাট্রিয়ামটাকে হলো যে বড় হতে হচ্ছে বা সৃষ্টি হচ্ছে, অ্যাট্রিয়ামটা যখন হলো যে সংকুচিত হচ্ছে, আমাদের যেটা হচ্ছে ভেন্ট্রিকল আছে, ভেন্ট্রিকল হচ্ছে তখন সেটা হচ্ছে আকারে বড় হচ্ছে, ডায়াস্ট্রিক হচ্ছে। এটা হওয়ার কারণে তুমি একটু চিন্তা করলে বুঝতে পারবা। কেননা এখন অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যদি রক্ত পাঠাতে হবে, তাহলে অ্যাট্রিয়ামটাকে পাম্প করতে হবে, ছোট হতে হবে না। আর ভেন্ট্রিকল রক্ত নিচ্ছে বলে ভেন্ট্রিকলকে বড় হতে হবে। ওকে, এরপরে খেয়াল করে দেখো যে আমাদের ভেন্ট্রিকলটাকে যেহেতু এখন রক্ত সারা দেহে পৌঁছাইতে হবে, দেখো আমাদের রাইট যে ভেন্ট্রিকল থেকে রক্ত আমাদের হলো যে কোথায় চলে যাবে? ফুসফুসে চলে যাবে, তাই না? আমাদের হলো যে রক্ত হচ্ছে ফুসফুসে চলে যাবে। আমাদের হলো যে এই যে পালমোনারি আর্টারিটা দুই ভাগে ভাগ হয়ে আমাদের হলো যে দুই দিকে দুইটা দুইটা লাংসে চলে যায়। অ্যান্ড খেয়াল করে দেখো আমাদের হলো যে একটু আগে পালমোনারি ভেইন থেকে অক্সিজেনযুক্ত রক্তটা যে আমার ঢুকেছিল, সেইটা হলো যে আমার অ্যাট্রিয়ামে চলে আসছে। এখন হলো যে অ্যাট্রিয়ামটা সিস্টেম হলে এখন এইটা আমাদের এই যে অ্যাওর্টা, আমাদের শরীরের সব থেকে বড় ধমনির মাধ্যমে আমাদের পুরা বডিতে হলো যে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যাবে। ওকে, আমাদের পুরো বডিতে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যাবে। তো খেয়াল করে দেখো যে এই যে আমাদের যখন হলো যে রক্ত যাওয়া আসা করছে, যখন হচ্ছে আমাদের সিস্টেম হচ্ছে ডায়াস্ট্রল হচ্ছে, তখন যখন অ্যাট্রিয়ামে যখন সিস্টেম হয় তখন ভেন্ট্রিকলে ডায়াস্ট্রল হয়। ভেন্ট্রিকলে যখন সিস্টেম হচ্ছে, যখন ভেন্ট্রিকলটা আমাদের পাম্প করে আমাদের হলো যে আহ এই আর্টারির মাধ্যমে রক্ত সারা দেহে নিয়ে যাচ্ছে, তখন আমাদের অ্যাট্রিয়ামটা হলো যে ডায়াস্ট্রল হবে। দুটো কখনো একসাথে হয় না। একটা সিস্টেম হলে অবশ্যই একটা ডায়াস্ট্রল হতে হবে। কেন হলো তোমাকে চিন্তা করলে বুঝতে পারবে। এটা কিন্তু খুবই ইজি, ছবি দেখে বোঝা কিন্তু খুবই ইজি। এখানে কিন্তু হলো যে তেমন কিন্তু কোনো কঠিন কোনো বিষয় নেই, বুঝতে পারছো? জাস্ট এই যে দেখো অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের রক্ত হলো যে কোত্থেকে আসছে, কিভাবে আসতেছে, সেটা হলো যে তোমরা বুঝতে পারছো। সো এখন মনে করো আমরা হচ্ছে একটা প্রবলেম সলভ করার ট্রাই করি।
সো এখানে খেয়াল করে দেখো যে অলিন্দের সিস্টেল হচ্ছে, অলিন্দের ডায়াস্ট্রল হচ্ছে, নিউলার সিস্টেল হচ্ছে, নিউলার ডায়াস্ট্রল হচ্ছে। আচ্ছা, সো এখন মনে করো আমরা এটা জানতে চাই, এটা জানতে চাই যে যখন আমাদের অলিন্দের যখন সিস্টেল হচ্ছে তখন আমাদের বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভগুলো কি অবস্থায় থাকবে, বা আমাদের অলিন্দের যখন ডায়াস্ট্রল হচ্ছে তখন আমাদের ডাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভগুলো হলো যে কি অবস্থায় থাকবে, সেটা হলো যে আমরা একটু দেখতে চাই। ওকে, সো খেয়াল করে দেখো, অ্যাট্রিয়াল সিস্টেল, ভেন্ট্রিকুলার সিস্টেল, অ্যাট্রিয়াল ডায়াস্ট্রল, ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রল। ওকে, আমরা হলো যেতে চাই মানে আমাদের অ্যাট্রিয়াল এবং ভেন্ট্রিকুলের আলাদা আলাদা সিস্টেম এবং ডায়াস্ট্রলের সময় আমাদের এই বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভগুলোর অবস্থা কিভাবে কিরকম হয়। তোমাদেরকে তোমরা যদি কেউ ভুলে যেয়ে থাকো যে বাইকাসপিড এবং ডাইকাসপিড ভালভগুলো কি, যে খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো যে উপরেরটাতে অ্যাট্রিয়াম, যেটা ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে যাওয়ার সময় এই যে দেখো একটা রাস্তার মতো আছে, এগুলা হচ্ছে কপাটিকা বা ভালভ। আমাদের লেফটে এইটা হচ্ছে বাইকাসপিড, এটা হচ্ছে বাইকাসপিড ভালভ, এন্ড রাইটে এই যে এখানে একটা রাস্তার মতো আছে, এটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। ওকে, বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ। আচ্ছা, আমি উল্টা বললাম, উল্টা বললাম। খুব সম্ভবত আমাদের হলো যে এইটা হচ্ছে ট্রাইকাস্ট্রিক ভালভ, এটা হচ্ছে বাইকাস্ট্রিক ভালভ। তো এটা সমস্যা নাই, এটা দেখে নিবা, আমরা জাস্ট দেখবো যে আমাদের হলো যে অ্যাট্রিয়াম এবং সিস্টেলের ভেন্ট্রিকল এবং ডায়াস্ট্রলের সময় আমাদের ভালভগুলোর অবস্থা কি হয়। তাহলে একটু খেয়াল করে দেখো তো যে আমাদের অ্যাট্রিয়াল সিস্টল আর ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রল যখন হচ্ছে, অ্যাট্রিয়াল সিস্টল আর ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রল যখন হচ্ছে, তখন আমাদের এই যে রক্তগুলাকে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলে আসতে হবে, তাই না? অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলে আসতে হবে, তাহলে অ্যাট্রিকাল থেকে ভেন্ট্রিকুলে আসার রাস্তা থাকতে হবে। সো আমাদের অ্যাট্রিয়াল যখন সিস্টল হয়, যখন আমাদের অ্যাট্রিয়ালটা সংকুচিত হয়, রক্তটা যখন যখন খুব জোরে এই ভেন্ট্রিকলে ঢুকে যাচ্ছে, তখন এই রাস্তাটা খোলা থাকতে হবে। তাহলে আমাদের এই ভালভ গুলা, এই কাঁচ গুলা, এই কপাটিকা গুলা তখন হচ্ছে ওপেন থাকবে। ওকে, এখন খেয়াল করে দেখো যে ভেন্ট্রিকুলার সিস্টেম যখন হচ্ছে, ভেন্ট্রিকুলার সিস্টেম হইলে আমাদের ভেন্ট্রিকল থেকে, আমাদের ভেন্ট্রিকল থেকে আমাদের হচ্ছে রক্তগুলা আমাদের হলো যে রাইট ভেন্ট্রিকল থেকে লাংসে চলে যায়, আর লেফট ভেন্ট্রিকল থেকে পুরো বডিতে চলে যায়। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, তখন যদি রাস্তাগুলো যদি কোনো কারণে খোলা থাকতো, তখন আমাদের ভেন্ট্রিকল থেকে কিন্তু হলো যে রক্তটা, ভেন্ট্রিকল থেকে রক্তটা কিন্তু আমাদের হলো যে পুরো বডির দিকে না যেয়ে, এটা উপরের দিকে না যেয়ে, এটা উপরের দিকে না যেয়ে এটা উল্টা দিকে ঘুরে আবার হলো যে অ্যাট্রিয়ামে চলে যেতে পারতো, বাট এটা তো হওয়া যাবে না, তাই না? তাহলে যখন আমাদের ভেন্ট্রিকুলার যখন সিস্টেম হবে, ভেন্ট্রিকলটা যখন কম্প্রেস করবে, এন্ড ভেন্ট্রিকল যখন কম্প্রেস করে তখন অ্যাট্রিয়াল কিন্তু হলো যে সাইজে বড় হয়। কারণ অ্যাট্রিয়াল বড় হইলে আমাদের ভেন্ট্রিকল অবশ্যই সাথে সাথে ছোট হতে বাধ্য। উল্টাভাবে চিন্তা করতে পারো, বাট অ্যাট্রিয়াল বড় হলে ওটা চাপের কারণে ভেন্ট্রিকল অটোমেটিক সিস্টেম হয়। তো এই সময় আমাদের হচ্ছে যে কাঁচ গুলো আছে, যে কপাটিকা গুলো আছে, সেগুলো কিন্তু হলো যে বন্ধ থাকতে হবে, নাহলে কিন্তু উল্টা পথে রক্ত চলে আসবে। So, এই কারণে এগুলো কিন্তু বন্ধ থাকতে হয়। তাহলে খেয়াল করে দেখো যে যখন হলো যে অ্যাট্রিয়াল সিস্টল আর ভেন্ট্রিকুলার ডায়াস্টল যখন হয়, তখন কি হয়, তখন অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আমাদের হচ্ছে রক্ত চলে আসে, এন্ড অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে রক্ত আসার রাস্তাটা দিয়ে থাকে বাইকাসিড এবং ট্রাইকাসিড ভালভ। তাহলে এই দুই টাইমে আমাদের হচ্ছে বাইকাসিড এবং ট্রাইকাসিড ভালভ হচ্ছে ওপেন থাকে, খোলা থাকে। আর বাকি টাইম গুলোতে এগুলো আসলে ক্লোজ থাকে। ওকে, সো খেয়াল করে দেখো যে আমাদের এই প্রসেসের সাথে আমাদের হলো যে এদের কাজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে না। তোমরা যদি পুরো প্রসেসটা যদি একবার বুঝে থাকো, তাহলে তোমরা কিন্তু পুরো যে এমনি বুঝতে পারবা যে এখানে আসলে বিষয়টা হচ্ছে কি। আচ্ছা, তো আমরা এতক্ষণ দেখলাম যে আমাদের এই যে হার্ট যেটা আছে সেটা কিভাবে আহ সংকুচিত হয়, প্রসারিত হয়, সেখানে কিভাবে সিস্টল এবং ডায়াস্টল তৈরি হয়, এবং আলটিমেটলি আমাদের হার্ট কিভাবে ব্লাড পাম্প করে, সেটা আমরা দেখলাম। কিন্তু এখন আমরা আরেকটা মজার জিনিস দেখবো, সেটা হলো যে হার্টে এই যে সিস্টল আর ডায়াস্টল সৃষ্টি হয়, তো এইটা আসলে কিভাবে তৈরি হয়, কিভাবে তৈরি হয়ে বলতে বুঝাইছি যে আমাদের বডি সব কাজকর্মই তো আমাদের ব্রেইন দিয়ে কন্ট্রোল হয়, তাই না? এই যে আমি যে এখন কথা বলছি, আমি মুখ নড়াচ্ছি, এটা ব্রেইন দিয়ে কন্ট্রোল হচ্ছে। আবার আমি যে হাত পা নড়াচ্ছি, আর যে আমি যে লিখতেছি, এইটাও তো আমার ব্রেইন দিয়ে কন্ট্রোল হচ্ছে, তাই না? তো এখন প্রশ্ন হচ্ছে যে বডির এরকম সব কাজে কি আমাদের হলো যে ব্রেইন দিয়ে কন্ট্রোল হয় কিনা। ওকে, সো আমরা একটু দেখি। সো আমাদের যত ব্রেইন আছে, আমাদের যেটা ব্রেইন আছে, and আমাদের বডিতে যত নার্ভ বা স্নায়ু আছে,
এই সবগুলোকে মিলে একসাথে আমাদের হলো যে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র বলে। ওকে, নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র বলে। অ্যান্ড এরা সবাই মিলে আমাদের হলো যে বডির সব কাজ নিয়ন্ত্রণ করে। ওকে, সো নার্ভাস সিস্টেম যেটা আছে এটা হলো যে আসলে দুই প্রকার, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এন্ড আরেকটা হচ্ছে অটোনোমাস নার্ভাস সিস্টেম। সো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে হলো যে ব্রেইন পড়ে, তারপর হচ্ছে স্পাইনাল কর্ড পড়ে। তো স্পাইনাল কর্ড কি, সেটা হলো যে আমাদের যেটা হচ্ছে পিঠে যে হাড়টা, যে স্পাইন বা মেরুদণ্ড আছে, তার ভিতরে হলো যে একটা অনেকগুলো নার্ভ থাকে, তো সেটাকে স্পাইনাল কর্ড বলে, ব্রেইন বলে। তো ব্রেইনের স্পাইনাল কর্ড মিলে হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা। এন্ড এটা হচ্ছে আমাদের সব মাসেল মুভমেন্ট কন্ট্রোল করে, আমাদের সব মাসেল কন্ট্রোল করি, যে আমি যে কথা বলতেছি, আমরা যে হাত পা নাড়াই, এটা সব হচ্ছে ব্রেইন কন্ট্রোল করে। আর অটোনোমাস নার্ভাস সিস্টেম হচ্ছে ব্রেইনের কন্ট্রোল ছাড়াই অটোমেটিক ভাবে চলতে পারে। ওকে, অর্থাৎ আমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি বা আমার যে হার্ট যে পাম্প করতেছে, এটা হওয়ার জন্য আমার হলো যে ব্রেইনকে কন্ট্রোল করা লাগবে না। বা আমাদের যে খাবার হজম হয় আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে, সেটাও এরকম অটোমেটিক কন্ট্রোল হয়ে থাকে। সো হার্ট বিট, তারপর আমাদের রেসপিরেশন, তারপর আমাদের হচ্ছে ডাইজেশন, অর্থাৎ আমাদের বডির একদম ইম্পর্টেন্ট কাজ যেগুলো, খুবই ইম্পর্টেন্ট কাজ যেগুলো, যেগুলো ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না, সেগুলো ব্রেনের কন্ট্রোল ছাড়াও চলে। কেন, আমরা যখন ঘুমাই থাকি, তখনও তো আসলে এসব কাজ চলবে, তখন তো আসলে আমরা কিছু কমান্ড দিচ্ছি না, তার কাজগুলো চলছে, তো অটোমেটিক চলে। তো মনে করো যে আমরা অনেক সময় দুর্ঘটনায় পড়ি, মানুষের সময় দুর্ঘটনায় পড়ে কোমায় চলে যায়। তো কোমায় চলে যাওয়ার পর ব্রেইন কাজ করা বন্ধ করে দিল, তার যে অটোনোমাস যে নার্ভাস সিস্টেমটা আছে, এই যে হার্টবিট, রেসপিরেশন, ডাইজেশন, এগুলো হলো যে চলতে থাকে। ওকে, সো আমাদের হার্টে একটা অটোমেটিক নার্ভাস সিস্টেম আছে, হার্টে একটা নার্ভাস সিস্টেম আছে, অটোনমিক নার্ভাস সিস্টেম আছে। ওকে, আচ্ছা। সো তোমরা হয়তো অনেক সময় মুভি সিনেমায় দেখেছো যে কোনো একটা মানুষের হার্ট যখন কাজ করা বন্ধ করে দেয়, তখন তার হার্টে হলো যে শক দেওয়া হয়। একটা মেশিন থাকে, সেই মেশিন দিয়ে হলো যে শক দেওয়া হয়। বা কয়দিন আগে আমাদের একজন খেলোয়াড় তামিম ইকবাল হার্ট অ্যাটাক করলেন। তো উনার হার্ট কিন্তু কাজ করা বন্ধ করে দিয়েছিল। তো তখন তাকে কিন্তু হলো যে এরকম হলো যে 30 বার হলো যে ডিসি কারেন্ট দিয়ে শক দেওয়া হয়েছিল। তার মানে বোঝা যায় তার মানে বোঝা যায় যে আমাদের হলো যে হার্ট অ্যান্ড ইলেকট্রিসিটির মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা সম্পর্ক আছে। ওকে, সো এরকম কেউ যখন হলো যে যখন কারো হার্ট কাজ করা বন্ধ করে দিলে, তখন হলো যে তাকে হচ্ছে শক দেওয়া হয়। ওকে, সো বেসিক্যালি আমাদের যেটা হার্ট আছে, আমাদের যেটা হার্ট আছে, যেটা হলো যে হার্ট আছে, হার্টের হলো যে অনেক কাজ আছে, অনেক হলো যে এই যে আমাদের পালমোনারি শিরাগুলো আছে, তারপর হলো যে অ্যাওর্টা গুলা বের হয়, তারপর হচ্ছে সুপারিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা ঢুকে। সো যেটাই হোক না কেন যেটাই হোক না কেন, যে আমাদের হার্টে কন্ট্রোল করার যে অটোনমিক নার্ভাস সিস্টেমটা যে কন্ট্রোল হয়, সেটা হলো যে হার্টে খুবই ছোট ছোট খুবই ছোট ছোট কিছু হলো যে ইলেকট্রিক কারেন্ট তৈরি করে। ইলেকট্রিক কারেন্ট গুলা খুবই ছোট, একদম মিলিভোল্ট, মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ আমরা যে কারেন্টের যে ইউনিট জানি, ভোল্ট বা অ্যাম্পিয়ার, তারও হাজার ভাগের এক ভাগ লেভেলের হলো যে হার্টে এরকম সবসময় কিছু ইলেকট্রিক কারেন্ট হলো যে তৈরি হতে থাকে। বুঝতে পারছো? অ্যান্ড এই কারেন্টস গুলাই আমাদের হলো যে হার্টের যে মাসেল আছে, সেই মাসেল গুলাকে সংকুচিত করে, প্রসারিত করে। আচ্ছা, আমি হলো যে আমাদের বডির মধ্যে আমাদের হচ্ছে কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহর আসলে সম্পর্কটা কি, এটা আমি আরেকটু বলি। আসলে আমাদের বডির যে নিউরন গুলো আছে, যে স্নায়ুকোষ গুলো আছে, এগুলো যে আমাদের হচ্ছে মাসেলের সাথে যে সম্পর্ক রক্ষা করে, আমাদের মাসেলকে যে নড়ায়, এই কমিউনিকেশনটা পুরা এবং পুরাপুরি কন্ট্রোল হয় এরকম খুবই ছোট ছোট ইলেকট্রিক কারেন্ট দিয়ে। আমাদের নার্ভ গুলা যে মাসেলে যায়, বেসিক্যালি আমাদের হলো যে নার্ভ গুলার মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট যায়, খুবই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রিক কারেন্ট যায়। আবার না মানে স্নায়ু গুলা আমাদের হলো যে পেশি কোষ মাসেলে হলো যে ছোট ছোট এরকম ইলেকট্রিক কারেন্ট দেয়, যার ফলে আসলে আমাদের এই মাসেল গুলা আসলে হচ্ছে নড়াচড়া করে। ইনফ্যাক্ট ইনফ্যাক্ট একজন ইতালিয়ান বিজ্ঞানী ছিল, তিনি হচ্ছে এরকম ব্যাঙের পা নিয়ে গবেষণা করছিল। তো উনি দেখছিল যে মরা ব্যাঙের পাকে যদি এরকম ইলেকট্রিক শক দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু হচ্ছে লাফায় ওঠে। তাহলে আমাদের মাসেল গুলা আসলে এরকম ইলেকট্রিক শকের প্রতি রেসপন্স করতে পারে। তো
তেমনি আমাদের মাঝে হার্টও তো আসলে একটা মাসেল, তাই না? হার্টও তো আসলে একটা মাসেল। হার্ট যে মাসেল নিয়ে গঠিত, সেই মাসেলটা একটা স্পেশাল টাইপের মাসেল, এটা হচ্ছে কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেল, সেই কার্ডিয়াক মাসেলও এই ইলেকট্রিক কারেন্টের প্রতি রেসপন্স করতে পারে। ওকে, সো আমাদের হার্টে অটোনমিক নার্ভাস সিস্টেম আছে। এই অটোনমিক নার্ভাস সিস্টেমটা এখন আমরা হলো যে একটু ভালো মতো দেখি যে হলো যে নার্ভাস সিস্টেমটা আসলে আমাদের হার্টের মধ্যে ঠিক কিভাবে ছড়ানো থাকে। ওকে, এখন আমরা একটু দেখি যে এই যে নার্ভাস সিস্টেমটা আসলে আমাদের হার্টের মধ্যে কিভাবে ছড়ানো থাকে। So দেখো যে আমি হলো যে ডান পাশে যে এখানে হার্ট রেটের ছবি আনি, সেখানে খেয়াল করে দেখো যে আমাদের হার্টে যে অটোনমিক বা স্বয়ংক্রিয় যে নার্ভাস সিস্টেমটা আছে, এটার হলো যে দুইটা মেইন পার্ট আছে। একটা হচ্ছে এস এ এন বা সাইনো অ্যাট্রিয়াল নোড, এবং আরেকটা হচ্ছে এভিএন কথার অর্থ হলো যে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। আচ্ছা, একটা একটা আছে হচ্ছে সাইনোয়াট্রিয়াল নোড এবং আরেকটা হচ্ছে আমাদের অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। এবং এগুলা কিছু না, সাইনোয়াট্রিয়াল নোড এবং অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড দুটাই হচ্ছে বান্ডেল অফ নার্ভস, এখানে অনেকগুলা নার্ভ বা স্নায়ুকোষ একসাথে থাকে। ওকে, সো আমাদের এই যে সাইনোয়াট্রিয়াল নোড যেটা আছে বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড যেটা আছে, এইটা এবং এইটা, এখান থেকে আমাদের পুরো হার্টের মধ্যে যে দেখো হলুদ দাগগুলো দেখছো, এরকম হলো যে নার্ভ হলো যে ছড়ানো ছিটানো থাকে। সো আমাদের যে হার্ট যেটা আছে, হৃৎপিণ্ড যেটা আছে, সেটা হচ্ছে সেকেন্ডে মোট কি 72 বার বিট করে। এটা জানো যে তোমার যদি বুকে হাত দাও, এটা দেখবে যে এটা কিছুক্ষণ পর পর এখানে পাম্প হচ্ছে। আমাদের হার্ট সেকেন্ডে 72 বার পাম্প করে। তো বেসিক্যালি পাম্প করার কারণ হলো যে এই যে সাইনোঅ্যাট্রিয়াল নোড বা অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোড, এইগুলো সেকেন্ডে মোট 72 বার এরকম হলো যে ইলেকট্রিক কারেন্ট তৈরি করতে পারে, খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ইলেকট্রিক কারেন্ট তৈরি করতে পারে। এবং খেয়াল করে দেখো যে সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে ইলেকট্রিক কারেন্ট তৈরি হওয়ার পর এটা হচ্ছে এখান থেকে ছড়ায় এভিএন বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডে যায়। এবং অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড থেকে এটা হলো যে এই স্নায়ুকোষ, এই পার্কিনজি টিস্যু গুলা দিয়ে, এই স্নায়ুকোষগুলো হচ্ছে পার্কিনজি টিস্যু, এগুলো দিয়ে হচ্ছে সারা হার্টে ছড়ায় যায়। ওকে, সো এই কারেন্ট গুলা যখন হচ্ছে সারা হার্টে ছড়ায় যেতে থাকে, এটা আমাদের বডিতে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়। তখন সেইটার প্রতি রেসপন্স করে সেইটার প্রতি রেসপন্স করে আমাদের হার্ট হচ্ছে সংকুচিত প্রসারিত হতে পারে, সংকুচিত প্রসারিত হতে পারে, সংকুচিত প্রসারিত হতে পারে। ওকে, সো এইভাবে হচ্ছে আমাদের হার্টটা হচ্ছে কাজ করে। তাহলে আমরা দেখলাম যে আমাদের হার্টের মধ্যে কিভাবে হার্টবিট সৃষ্টি হয়, তাই না? সো বেসিক্যালি এখানে আমাদের যে সাইনোয়াট্রিয়াল নোডটা কিছু সময় পর কারেন্ট সৃষ্টি করে বলে এটা আমার হলো হার্টবিটটা হয়। সেটা হলো যে আমাদের হার্টের পেস বা গতি সেট করে, মানে হার্টটা কত জোরে পাম্প হবে বা কত আস্তে পাম্প হবে। সো এই জন্য এটাকে পেস মেকার বলা হয়। ওকে, সো আমাদের হার্টটা হচ্ছে মিনিটে 72 বার পাম্প হয়, 72 বার প্রতি মিনিটে পাম্প হয়। তাহলে এটা যদি 60 সেকেন্ডে 72 বার পাম্প হয়, তাহলে এটা একবার পাম্প হতে সময় লাগে 60/72, 60/72 ইজিকলস টু 0.8 সেকেন্ড। তো আমাদের সাইনোয়াট্রিয়াল নোড যেটা আছে, আমাদের সেই সাইনোয়াট্রিয়াল নোডটা হলো যে 0.8 সেকেন্ড পর পর হলো যে কারেন্ট সৃষ্টি করে। তো এই সাইনোয়াট্রিয়াল নোডটা যে ইলেকট্রিক কারেন্ট তৈরি করে আমার হার্টটাকে যে পাম্প করায়, এটা একটা মেডিকেল টেস্টের মাধ্যমে দেখা যায়, সেটাকে বলে ইসিজি। ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম। ওকে, ইলেকট্রোকার্ডিওগ্রাম বলে। সো এটা তোমার এটাও তোমরা হলো যে টিভি সিনেমায় দেখেছো, তো এটা দেখলেই বুঝতে পারবা। সো খেয়াল করে দেখো। সো এটা হচ্ছে ইসিজি। সো ইসিজিটা কি করে? সো দেখো এটার এক্স অক্ষে আছে টাইম, সময়, মোবাইল আছে মিলিভোল্ট। অর্থাৎ এটা হলো আমাদের সময়ের সাথে সাথে আমাদের হার্টে কি পরিমাণ কারেন্ট সৃষ্টি হয় সেটা হচ্ছে তৈরি করে। ওকে, সো আমাদের সাইনোয়াট্রিয়াল নোডটা যখন কারেন্ট তৈরি করে, তখন সেটা হচ্ছে এই যে পিক যেটা আছে, এই পিক দিয়ে বোঝানো হয়। বুঝা গেছে? তো এখানে দুটা পিকের মধ্যে যেটা ডিস্টেন্স, সেটা হচ্ছে আমাদের হার্ট বিটের সময়।
এখানে দুইটা পিকের মধ্যে যেটা দূরত্ব, সেই দূরত্ব থেকে বোঝা যায় যে আমাদের হলো যে হার্টে একবার পাম্প করতে কত সময় নিচ্ছে। সো এখানে তোমার হলো যে জাস্ট হলো যে ঘর কাউন্ট করে করে বুঝতে পারবে এখানে দুটা পিকের মধ্যে মনে করো সময় হচ্ছে 0.9 সেকেন্ড, তাহলে আমাদের হার্ট মিনিটে ফাইট করবে 60 × 1/0.9 বার। ওকে, সো এভাবে ইসিজি দেখে আসলে বোঝা যায় যে হলো যে আমাদের হার্টটা সেকেন্ডে কতবার পাম্প করে। আচ্ছা, সো এটা গেল। এখন আমরা দেখব যে আমাদের যে হার্টবিট আছে, অর্থাৎ আমাদের হার্ট পাম্প করার হার অথবা আমাদের শ্বাস প্রশ্বাসের হার, রেসপিরেশন রেট আছে, অনেক সময় এগুলো বাড়ে, অনেক সময় এগুলো কম। সো এখন আমরা যেটা দেখবো যে এগুলো আসলে কখন বাড়ে, হলো যে কখন কমে, এগুলো আলটিমেটলি কি দ্বারা কন্ট্রোল হয়। তো এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস বা ইম্পর্টেন্ট যে প্যারামিটার দিয়ে কন্ট্রোল হয়, সেটা হচ্ছে ব্লাড পিএইচ বা রক্তের পিএইচ। ওকে, সো আমাদের ব্লাড যদি অ্যাসিডিক হয়, আমাদের ব্লাড যদি অ্যাসিডিক হয়, তাহলে রক্তের পিএইচ কমে, এবং আমাদের ব্লাড যদি হলো যে বেসিক হয়, তাহলে আমাদের রক্তের পিএইচ বেড়ে যায়। ওকে, আচ্ছা, এখন রক্ত আবার অ্যাসিডিক কিভাবে হইতে পারে, রক্তে আবার অ্যাসিড কিভাবে সৃষ্টি হতে পারে। ওকে, সো আমরা বলেছিলাম যে আমাদের রক্তে দুইটা গ্যাস বেশি থাকে, একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো অক্সিজেনটা হলো যে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন হিসেবে পরিবাহিত হয়। বাট কার্বন ডাই অক্সাইড কিভাবে পরিবহন হয়, কার্বন ডাই অক্সাইড কিভাবে পরিবহন হয়, আমাদের রক্তে তো সবসময় কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে এবং সেটা তো হলো যে ফুসফুস থেকে বের হয়ে যাচ্ছে। তো কোষ থেকে ফুসফুসে কার্বন ডাই অক্সাইড আসার জন্য তো রক্ত দিয়ে পরিবাহিত হবে, তাই না? So, এই কার্বন ডাই অক্সাইডটা আমাদের রক্তে দ্রবীভূত হয়ে যায়, ডিজলভড হয়ে যায়। কার্বন ডাই অক্সাইড আমাদের রক্তের পানি আছে, সেই পানির সাথে বিক্রিয়া করে H2CO3 যে কার্বনিক অ্যাসিড তৈরি করে, কার্বনিক অ্যাসিড তৈরি করে, তাই না? কার্বনিক অ্যাসিড তৈরি করে। সো তাহলে দেখো যে আমাদের রক্তে যখন কার্বন ডাই অক্সাইড যখন বৃদ্ধি পাবে, তখন আমাদের রক্তে হচ্ছে কার্বনিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাবে, তখন আমাদের রক্তটা অ্যাসিডিক হয়ে যাবে, তখন আমাদের পিএইচ কমে যাবে, তাই না? তো এখন দেখো রক্তে যদি কার্বন ডাই অক্সাইড যদি বৃদ্ধি পায়, এটার অর্থ কি আমাদের শরীর বেশি বেশি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। অ্যান্ড তাহলে আমাদের শরীর বেশি বেশি অক্সিজেন ব্যবহার করছে, কারণ অক্সিজেন ব্যবহার করার ফলে তো শ্বসনে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে আমাদের রক্ত বেশি বেশি কার্বন ডাই অক্সাইড ব্যবহার করছে, মানে আমাদের রক্ত বেশি বেশি অক্সিজেনও ব্যবহার করছে, তাহলে আমাদের অক্সিজেন কমে যাবে। তাহলে এখন খেয়াল করে দেখো, আমাদের শরীরে যদি অক্সিজেন যদি কমে যায়, তাহলে আমাদের শরীরে অক্সিজেন এখন বেশি বেশি পাঠাইতে হবে, বেশি বেশি পাঠাইতে হবে। তার মানে আমাদের শ্বাস প্রশ্বাসটা তাড়াতাড়ি করতে হবে, আমাদের হার্টকে আরো জোরে জোরে পাম্প করে বেশি বেশি রক্ত পাঠাতে হবে। তার মানে আমাদের রক্তে যদি কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, পিএইচ যদি কমে যায়, তাহলে আমাদের ব্লাডের পিএইচ কমে গেলে আমাদের হার্টবিট এবং রেসপিরেশন রেট দুটাই বেড়ে যায়। ওকে, সো কার্বন ডাই অক্সাইড কমে গেলে, কার্বন ডাই অক্সাইড কমে গেলে উল্টা ঘটনাটা ঘটবে। ওকে, সো এইটা বোঝা হচ্ছে খুবই জরুরি। এর বাইরে আরো কিছু কেমিক্যাল আছে, যেমন 2,3-BPG নামে একটা কেমিক্যাল আছে, এটা হচ্ছে আমাদের হার্টবিট কন্ট্রোল করে। সো এই টাইপের জিনিসগুলো আসলে অনেক অনেক ডিটেলসে পড়ানো যাবে, আমি তোমাদের একটা জেনারেল আইডিয়া দিলাম যে কিভাবে কন্ট্রোল হতে পারে। এন্ড এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। ওকে, সো এইটা হচ্ছে তোমাদেরকে ভালো মতো বুঝতে হবে। সো আমরা হচ্ছে তাহলে আমরা কি কি দেখলাম, আমরা দেখলাম যে আমাদের হার্টটা কিভাবে এই যে সাইনোয়াট্রিয়াল নোড এবং অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের সাথে তৈরি করে, কিভাবে আমরা হলো যে একটা ইসিজি বুঝতে পারি। আবারও এই যে ইসিজি, এই লাইনগুলো হচ্ছে আমাদের হার্টে কারেন্টের পরিমাপটা মাপে। এন্ড এই ইসিজির যে এরকম জাম্প গুলা, পিক গুলা, সেটা হচ্ছে আমাদের সাইনোয়াট্রিয়াল নোডের কারেন্ট সৃষ্টির হার বুঝায়। তাহলে সাইনোয়াট্রিয়াল নোড যতবার কারেন্ট তৈরি করে, হার্ট ততবার পাম্প করে। তার মানে এই পিক গুলা দেখে আমরা আসলে বুঝতে পারি যে এখানে কত সময় ধরে হার্ট আমাদের পাম্প করতেছে। দুইটা পিকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে একটা হার্ট পাম্প একবার পাম্প করতে কত সময় নেয়, সে সময়টা। ওকে, ঠিক আছে। সো সো আমাদের পিএইচডি দিয়ে হার্টবিট এবং রেসপিরেশন রেট কন্ট্রোল হয়, এর বাইরেও কন্ট্রোলের আরো অনেকগুলো উপায় আছে, বাট মেইনলি এই যে ব্লাড পিএইচ দিয়ে হলো যে কন্ট্রোল হয়। আচ্ছা, সো এখন আমরা আরো কিছু প্রশ্ন দেখি, আরো কিছু প্রশ্ন দেখি। যেহেতু আমরা ফিজিওলজি পড়তেছি, ফিজিওলজি মানে এগুলা যে আমাদের হচ্ছে বডি কিভাবে কন্ট্রোল হয় এবং বডির কোন কোন প্যারামিটার চেঞ্জ করলে সেক্ষেত্রে আরো কি কি প্রভাব দেখা যেতে পারে। ওকে, সো আমরা হলো যে এখন অলিম্পিয়াডের এক ধরনের একটা কোশ্চেন দেখি। আচ্ছা, দেখা যাক এই কোশ্চেনটা। সেখানে কোশ্চেনটা যেটা বলছে যে আমাদের শরীরই আমরা কি ধরনের কাজ করছি, অর্থাৎ পরিবেশের পরিবর্তনে নানাভাবে সাড়া দেয়। আমাদের হার্টও এর বাইরে নয়। সো আমরা যখন ব্যায়াম করি, আমরা যখন ব্যায়াম করি,
ব্যায়াম করার ফলে কি হয় বলতো, আমাদের হলো যে বেশি বেশি শক্তি লাগে। তো বেশি বেশি শক্তি রাখলে আমাদের শরীরে তখন বেশি বেশি অক্সিজেন প্রয়োজন হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তো খেয়াল করে দেখো যে পরিবর্তনের সাথে সাথে, হ্যাঁ, এখানে এই ব্যায়াম করার পর, সময়ের পরিবর্তনের সাথে সাথে, ব্যায়াম শুরু করার পর সময়ের পরিবর্তনের সাথে সাথে এখানে পি এবং কিউ নামে দুইটা জিনিসের পরিবর্তন দেখানো হচ্ছে। তো পি মোটামুটি স্থির আছে এবং কিউ হচ্ছে কমছে। সো এখানে পি আর কিউ আমাদেরকে বের করতে হবে। সেখানে পি হচ্ছে আমাদের শিরায় অক্সিজেনের পরিমাণ, শিরা মানে ভেইন। ভেইন এর কাজ কি যারা ভুলে গেছে আবারও বলি, ভেইন হচ্ছে হার্ট, হার্টে বডি থেকে রক্ত আনে, বডি থেকে হার্টে রক্ত আনে, যে রক্তটা অলরেডি ইউজ হয়ে গেছে। তাহলে আমাদের ভেইনে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হলো যে বেশি থাকবে এবং হলো যে অক্সিজেনের পরিমাণ হলো যে কম থাকবে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করে দেখো যে আমাদের যদি এক্সারসাইজের হার যদি আমরা বাড়াই দেই, তাহলে আমাদের হলো যে বডি বেশি বেশি রেসপিরেশন করবে, বেশি বেশি গ্লুকোজ ব্যবহার করবে, তাহলে বেশি বেশি শক্তি উৎপন্ন হবে। তাহলে অ্যান্ড রেসপিরেশনে কি, রেসপিরেশনে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তার মানে আমাদের যদি এক্সারসাইজ করি তাহলে আমাদের শিরার কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বাড়বে। So, যেটা যদি বাড়ে তাহলে এই গ্রাফটা আসলে উপরে উঠবে, সময়ের সাথে সাথে বাড়বে। ওকে, তারপর দেখো যে আমরা যখন শ্বাস ব্যায়াম করি তখন আমরা অনেক সময় হাঁপাই যাই। হাঁপানোর কারণ হলো যে আমাদের তখন শ্বাস প্রশ্বাসের হারটা অনেক বেড়ে যায়, আমরা জোরে জোরে শ্বাস নেই। তো আমাদের শ্বাস প্রশ্বাসের হারটা বেড়ে যায় কারণ আমাদের বডিতে তখন বেশি অক্সিজেন লাগে, তাহলে শ্বাস প্রশ্বাসের হারও বৃদ্ধি পাবে। ওকে, শ্বাস প্রশ্বাসের গভীরতা বলতে বোঝায় যে শ্বাস প্রশ্বাসটা কত সময় ধরে নিচ্ছে, আমরা যত বেশি সময় ধরে শ্বাস নিব আমাদের শ্বাস প্রশ্বাসের হারটা তত গভীর হবে। তো খেয়াল করে দেখো যে আমরা যদি ব্যায়াম করি তাহলে আমাদের শ্বাস প্রশ্বাসটা অনেক তাড়াতাড়ি নেই, আমাদের শ্বাস প্রশ্বাসের গভীরতাটা কমে যায়, সময়কালটা কমে যায়। তাহলে এখানে কিউ দিয়ে আমাদের শ্বাস প্রশ্বাসের গভীরতা বোঝানো হয়েছে। এবং খেয়াল করে দেখো আমাদের বডিতে যদি আমরা ব্যায়ামও করি আমাদের শরীরে তো অক্সিজেন লাগতেছে, তাই না? তার মানে আমাদের শরীরে তো অক্সিজেনটা একটা সমান হারে সাপ্লাই দিতে হবে, কারণ অক্সিজেনের সাপ্লাই যদি কমায় দেয় তাহলে তো আমাদের কোষগুলো ঠিকঠাক মতো কাজ করবে না। এই জন্য আমাদের শিরায় আমাদের অক্সিজেনের চাহিদা যাই লাগুক না কেন অক্সিজেনের পরিমাণটা সবসময় কনস্ট্যান্ট থাকতে হবে। এই জন্য আমাদের ব্যায়াম করলেও আমাদের হলো যে অক্সিজেনের পরিমাণটা এখানে স্থির থাকছে। এখানে যেটা হয় যে এখানে অক্সিজেনের পরিমাণ বেশি লাগে বলে আমরা হলো যে অক্সিজেনের সাপ্লাইটা বাড়াই দিচ্ছি, তাহলে অক্সিজেন যে বেশি খরচ হলে আমরা অক্সিজেন বেশি পরিমাণে পাঠাই, তাহলে ওভারঅল আমাদের হলো যে অক্সিজেনের পরিমাণটা এখানে স্থির থাকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখন আমাদের শ্বসনতন্ত্র যেটা পড়েছি, চলো শ্বসনতন্ত্র থেকে আমরা হলো যে কিছু টাইপের কোশ্চেন আমরা হলো যে সলভ করি। ওকে, আচ্ছা, সো এখন দেখো যে আমরা আবার হলো যে আমাদের একটা অ্যালভিওলাসের আমরা ছবি দেখি, একটা অ্যালভিওলাসের ছবি দেখি। আমরা বলেছিলাম যে ফুসফুসে আমাদের বাতাসগুলো সর্বশেষ পৌঁছে অ্যালভিওলাসে, আমাদের পুরো ফুসফুস অনেকগুলো অ্যালভিওলাস দিয়ে গঠিত। তো কথা হলো যে আমাদের অ্যালভিওলাসের এখানে হলো যে কাজ কি। তো এখানে বেসিক্যালি দেখো এখানে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন, সেটা হলো যে এখানে যে অ্যালভিওলাস থেকে যে হলো যে রক্তের সাথে আদান প্রদান হচ্ছে, এটা হচ্ছে পুরোটাই হলো যে ব্যাপনের সাথে হয়, ব্যাপনের মাধ্যমে হয়। তো আমাদের এখানে অ্যালভিওলাসে আমাদের অক্সিজেনের চাপ থাকে 100 একক, কার্বন ডাই অক্সাইডের চাপ থাকে 40 একক, এবং রক্তে আমাদের অক্সিজেনের চাপ থেকে 40 একক, কার্বন ডাই অক্সাইডের চাপ থেকে 46 একক। তো কার্বন ডাই অক্সাইড থেকে আমাদের অ্যালভিওলাসে কম চাপের দিকে, কম ঘনত্ব থেকে কার্বন ডাই অক্সাইড যায় এবং অক্সিজেনটা হলো যে অ্যালভিওলাস থেকে রক্তে আসে। সো এখানে অ্যালভিওলাসটা যত বড় হবে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের চলাফেরা করার জন্য তত বেশি জায়গা থাকবে। অ্যালভিওলাসের আকারটা যত হবে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের চলাচল করার জন্য জায়গা বেশি থাকবে, এই কারণে অ্যালভিওলাসটা অনেক বড় হয়। তো এটা আমরা বলি যে এখানে ব্যাপনের জন্য অ্যালভিওলাস থাকার কারণে এখানে ব্যাপনের জন্য পৃষ্ঠতল বৃদ্ধি পায়, তখন বেশি জায়গা জুড়ে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড চলাচল করতে পারে, তখন হলো যে তাদের হলো যে আর কি ব্যাপনের হারটা বৃদ্ধি পায়। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হলো যে আমরা একটু আমাদের যেটা পরিপাক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম যেটা আছে সেই ডাইজেস্টিভ সিস্টেমটা আমরা হলো যে একটু দেখি। তো আমি আগেও বলেছিলাম যে ডাইজেস্টিভ সিস্টেমে আমাদের আহ গ্ল্যান্ড থাকে, এনজাইম থাকে। এই গ্ল্যান্ড এবং এনজাইম গুলা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে সকল অঙ্গগুলো আছে, যেমন আমাদের মুখ, তারপর আমাদের পাকস্থলী, তারপর আমাদের স্মল ইন্টেস্টাইন, তারপর আমাদের লার্জ ইন্টেস্টাইন, সেখানে হচ্ছে খাবার পরিপাক করতে সাহায্য করে। আচ্ছা, ঠিক আছে। তো আমি হলো যে ডাইজেস্টিভ সিস্টেমের একটা ছবি আনি, ছবি আনলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এখানে খেয়াল করে দেখো এই যে আমাদের যেটা মুখ, তো মুখের সাথে যে এখানে হচ্ছে লালা গ্রন্থি থাকে, এখানে হলো যে মুখের সাহায্যে হলো যে লালা গ্রন্থি থেকে
হলো যে আমাদের মুখে লালা আসে। লালা বা স্যালাইভা আসে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে। আচ্ছা, সো আমাদের যেটা হচ্ছে মাউথ, সেখানে পরিপাকটা শুরু হয়। সেটা হচ্ছে পরিপাকটা শুরু হয়। তো এখানে পরিপাকটা কিরকম হয়? এখানে খুব বেশি পরিপাক হয় না। আমরা যে আহ ভাত জাতীয় খাবার খাই, অর্থাৎ কার্বোহাইড্রেট বা হলো যে শর্করা জাতীয় যে আমরা খাবার খাই, সেই শর্করা জাতীয় খাবারটা আমাদের হলো যে এখানে মুখের মধ্যে আংশিক পরিপাক হয়, এবং এটা হয় অ্যামাইলেজ এনজাইমের মাধ্যমে। ওকে, অ্যামাইলেজ এনজাইমের মাধ্যমে। সো এখানে আমরা যে কার্বোহাইড্রেটটা খাই, আমরা যে কার্বোহাইড্রেটটা খাই, সেই কার্বোহাইড্রেটটা আমাদের মুখে অ্যামাইলেজ এনজাইমের সাহায্যে, স্যালাইভারি অ্যামাইলেজ এনজাইমের মাধ্যমে এটা হচ্ছে আংশিকভাবে ভেঙে যায়। সো আমাদের কার্বোহাইড্রেট অথবা স্টার্চ এখানে স্যালাইভারি অ্যামাইলেজের মাধ্যমে ভেঙে যায়। স্যালাইভারি অ্যামাইলেজের মাধ্যমে ভেঙে যায়। আচ্ছা, তারপর আমাদের যেটা স্টোমাক আছে, স্টোমাকে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্টোমাকে স্টোমাকের আশপাশে হলো যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বা গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, এবং গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে এখানে এইচসিএল অ্যাসিড সবসময় বের হয়। তো এখানে এইচসিএল অ্যাসিডের কাজ হইলো যে আমাদের খাবারের মধ্যে যদি কোনো জীবাণু থাকে, সেই জীবাণুগুলো ধ্বংস করে ফেলে। এটা হলো যে আমাদের হলো যে জার্মগুলো ডিস্ট্রয় করে ফেলে। ওকে, এবং সেই সাথে এটা হলো যে একটা এনজাইমকে অ্যাক্টিভ করে, সেটা হচ্ছে নাম হচ্ছে পেপসিন। এটা হচ্ছে পেপসিন। পেপসিন কি করে? আমাদের পেটে যে প্রোটিনকে পেপসিন ভেঙে পলিপেপটাইডে পরিণত করে। আমরা পড়েছিলাম, আমাদের বায়োমলিকুল যখন পড়ছিলাম সেখানে আমি দেখেছিলাম প্রোটিন হচ্ছে অনেক এক বা একাধিক পলিপেপটাইড দিয়ে গঠিত। তো পেপসিন হচ্ছে আমাদের আহ প্রোটিনকে ভেঙে পলিপেপটাইডে করে। সো আমাদের মুখে কার্বোহাইড্রেট বা স্টার্চ হচ্ছে, এরা হচ্ছে পার্শিয়াল ব্রেকডাউন হয়। আবার আমাদের পেটে হচ্ছে প্রোটিনও হচ্ছে পার্শিয়াল ব্রেকডাউন হয়। এখানে কোথায় হলো যে ফুল ব্রেকডাউন হয় না। তাহলে আমাদের ফুল ব্রেকডাউনটা হয় কোথায়? আমাদের খাবারটা যখন পেটে এইচসিএল দিয়ে কমপ্লিটলি ব্যাকটেরিয়া মুক্ত হওয়ার পর, যখন হলো যে আরো সামনে যায়, তখন সে ঢুকে হলো যে স্মল ইন্টেস্টাইনে অ্যান্ড এই স্মল ইন্টেস্টাইনে আমাদের হলো যে খাবারগুলো হলো যে ব্রেকডাউন হয়। সো স্মল ইন্টেস্টাইনে যখন আমাদের খাবার আসে, তখন সেখানে তখন পার্শিয়াল কার্বোহাইড্রেট থাকে। কার্বোহাইড্রেট যেটা হলো যে কিছু কিছু জায়গায় ভেঙে গেছে, বাট পুরাপুরি ভাঙে নাই। পার্শিয়াল কার্বোহাইড্রেট থাকে। তারপর হচ্ছে প্রোটিন থাকে, যেটা হচ্ছে পার্শিয়ালি ব্রেকডাউন হয়েছে। অ্যান্ড ফ্যাট থাকে। ফ্যাট কিন্তু কোথাও হলো যে আসলে সেভাবে পরিপাক হয় না। সো আমাদের স্মল ইন্টেস্টাইনের প্রথম পার্ট বা ডিওডেনামে, স্মল ইন্টেস্টাইনের তিনটা পার্ট আছে। এটা হচ্ছে, তার মধ্যে প্রথম পার্টটা হচ্ছে ডিওডেনাম। তো পাকস্থলী থেকে স্মল ইন্টেস্টাইনে খাবার আসলে এই তো কার্বোহাইড্রেট প্রোটিন হচ্ছে তখন পুরাপুরি পরিপাক হয়। ওকে, পুরাপুরি পরিপাক হয়। অ্যান্ড এই পুরাপুরি পরিপাকের জন্য হলো যে বেশ কিছু এনজাইম হচ্ছে হেল্প করে থাকে। আচ্ছা, বেশ কিছু এনজাইম হলো যে সাহায্য করে থাকে। সো এই এনজাইম গুলোর নাম তোমরা চাইলে হলো যে পড়তে পারো বা নাও মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই। সো আমরা হলো যে এখন হলো যে দেখি যে অ্যাকচুয়ালি এখানে কি কি হচ্ছে, কি বিক্রিয়া ঘটছে। তো এখন খেয়াল করে দেখো যে আমাদের আমাদের মুখে যেই স্টার্চ বা গ্লাইকোজেনটা ঢুকে, এটা হচ্ছে আমাদের ভাত বা আলুর মধ্যে থাকে, সেটা হচ্ছে মুখে স্যালাইভারি অ্যামাইলেজের মাধ্যমে আংশিকভাবে ভেঙে ডাইস্যাকারাইডে পরিণত হয়। তো ডাইস্যাকারাইড হচ্ছে যেখানে দুইটা কার্বোহাইড্রেট অণু থাকে, একটা হচ্ছে ম্যালটোজ, একটা হচ্ছে সুক্রোজ, এবং একটা হচ্ছে ল্যাকটোজ। সো এইটা হচ্ছে মাউথে পার্শিয়ালি ব্রেকডাউন হওয়ার পর এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনে আসে। এন্ড এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনে ম্যালটেজ এনজাইম, সুক্রেজ এনজাইম, ল্যাকটেজ এনজাইমের সাহায্যে ভেঙে যায়। ম্যালটোজ ভেঙে দুইটা গ্লুকোজে পরিণত হয়, সুক্রোজ ভেঙে একটা গ্লুকোজ এবং একটা ফ্রুক্টোজে পরিণত হয়, ল্যাকটোজ ভেঙে একটা গ্লুকোজ এবং একটা গ্যালাক্টোজে পরিণত হয়। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে আমাদের আমাদের যে হলো
প্রোটিন যে পাকস্থলীতে ভেঙে যে পেপটাইড হলো, প্রোটিন যে পাকস্থলীতে ভেঙে পেপটাইড হলো, সেই পেপটাইড গুলা হচ্ছে স্মল ইন্টেস্টাইনে এসে পুরোপুরি ভেঙে যায়। ওকে, সেই পেপটাইড গুলা স্মল ইন্টেস্টাইনে ভেঙে এসে পুরোপুরি ভেঙে যায়। তো যখন পেপটাইড গুলা পুরোপুরি ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়, এবং অ্যামিনো অ্যাসিডই হচ্ছে প্রোটিনের সব থেকে সিম্পলেস্ট পার্ট। তো এখানে এসে আমাদের প্রোটিনটা আসলে পুরোপুরি হজম হয়ে যায়, পুরোপুরি ডাইজেস্ট হয়ে যায়। আচ্ছা, তো তাহলে দেখো, কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের মুখে ভেঙে ডাইস্যাকারাইড হয়, ডাইস্যাকারাইডটা আমাদের পেটে এসে ভেঙে মনোস্যাকারাইড হয়। প্রোটিন হচ্ছে মুখে কিছু হয় না, পেটে প্রোটিন ভেঙে পলিপেপটাইড হয়, এবং এই পলিপেপটাইডটা স্মল ইন্টেস্টাইনে এসে ভেঙে অ্যামিনো অ্যাসিড হয় আমাদের হলো যে প্রোটিওলাইটিক এনজাইম দ্বারা। আচ্ছা, সো এখন খেয়াল করে দেখো যে আমাদের এই যে এনজাইম গুলা, আমাদের এই এনজাইম গুলা আসলে কোত্থেকে আসে, আমাদের এনজাইম গুলো আসলে কোত্থেকে আসে। সো আমি আগেও বলেছি যে সব এনজাইমই আসলে গ্ল্যান্ড থেকে হলো যে বের হয়ে আসে। ওকে, তো খেয়াল করে দেখো, এখানে যে প্যানক্রিয়াস আছে, এই যে প্যানক্রিয়াস হচ্ছে আমাদের স্টোমাকের পিছে, এই যে আমি লাল দাগ করেছিলাম স্টোমাকের পিছে, এটা হচ্ছে একটা গ্ল্যান্ড, এটা হচ্ছে একটা গ্ল্যান্ড। এবং স্মল ইন্টেস্টাইনের যেটা হচ্ছে বর্ডার, মানে স্মল ইন্টেস্টাইনের যে কভারিং, সেখানে হলো যে স্মল ইন্টেস্টাইনের কিছু গ্ল্যান্ড থাকে। সো এই স্মল ইন্টেস্টাইন গ্ল্যান্ড, এন্ড তারপর হচ্ছে প্যানক্রিয়াস থেকে আসলে এই এনজাইম গুলো আমাদের স্মল ইন্টেস্টাইনে খাবারের সাথে মিক্স হয়। অ্যান্ড স্মল ইন্টেস্টাইনে খাবার যতক্ষণ থাকে ততক্ষণ স্মল ইন্টেস্টাইন গ্ল্যান্ড এন্ড এই প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড থেকে এই আসা এনজাইম গুলা হলো যে পুরোপুরি হজম হয়। সো তোমরা আসলে মনে রাখতে পারো যে এখানে আহ আমাদের যে ম্যালটোজ যে এনজাইম আছে, তারপর হচ্ছে আমাদের ট্রিপসিন নামে এনজাইম আছে। ট্রিপসিন এনজাইমটার কাজ কি, এই যে খেয়াল করে দেখো যে আমাদের যে পেপটাইড, এই পেপটাইডটা তো আগে পলিপেপটাইড থাকে, তাই না? পেপটাইডটা তো আগে পলিপেপটাইড থাকে। সেই পলিপেপটাইডটা থেকে পেপটাইড হওয়ার কাজ করে হলো যে ট্রিপসিন এনজাইম। ওকে, পলিপেপটাইড থেকে পেপটাইড হওয়ার কাজটা করে ট্রিপসিন এনজাইম, এবং ট্রিপসিন এনজাইম পেপটাইডে ভাঙার পর পেপটাইড থেকে পেপটাইডেজ এনজাইম দিয়ে সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড হয়ে যায়। ওকে, সো আমাদের প্রোটিনের হজম হওয়ার, প্রোটিনের ডাইজেস্ট হওয়ার সিরিয়ালটা এরকম, প্রোটিন থেকে পলিপেপটাইড হয় স্টোমাকে, সেটা হচ্ছে পেপসিন এনজাইম দিয়ে হয় স্টোমাকে। দেন পলিপেপটাইড থেকে পেপটাইড হয় ট্রিপসিন দিয়ে, আর পেপটাইড থেকে অ্যামিনো অ্যাসিড হয় পেপটাইডেজ দিয়ে। এবং খেয়াল করে দেখো যে আমরা যখন আমাদের সেলে অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন বানাই, তখন উল্টা প্রসেসটা ফলো হয়। অ্যামিনো অ্যাসিড থেকে প্রথমে পেপটাইড হয়, পেপটাইড থেকে পলিপেপটাইড হয়, পলিপেপটাইড থেকে প্রোটিন হয়। খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এন্ড এই যে এই ভাঙার সব এনজাইমগুলো সাপ্লাই দেয় স্মল ইন্টেস্টাইন এন্ড হচ্ছে প্যানক্রিয়াস। আচ্ছা, সো আমরা এতক্ষণ দেখলাম যে কার্ব কিভাবে হজম হয়, তারপর হচ্ছে প্রোটিন কিভাবে হজম হয়, এটা আমরা দেখলাম। বাট আমাদের ফ্যাট কিভাবে হজম হয় সেইটা আমরা একটু দেখবো। ফ্যাট হজম হওয়ার প্রসেসটা একটু স্পেশাল। আচ্ছা, যেমন খেয়াল করে দেখো যে মনে কর হলো যে এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, এবং খেয়াল করে দেখো যে স্মল ইন্টেস্টাইনের ঠিক উপরেই হচ্ছে লিভার থাকে। স্মল ইন্টেস্টাইনের ঠিক উপরে হচ্ছে লিভার থাকে। লিভারের নিচে একটা ছোট্ট একটা গ্ল্যান্ড থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে গল ব্ল্যাডার। গল ব্ল্যাডার এটা হচ্ছে পিত্তথলি, পিত্তথলি। আর গল ব্ল্যাডার থেকে হলো যে গল ব্ল্যাডার থেকে হলো যে কিছু কিছু স্পেশাল টাইপের কেমিক্যাল হলো যে আমাদের হলো যে স্মল ইন্টেস্টাইনে আসে, যাকে আমরা হলো যে বাইল বলি। ওকে, সো বেসিক্যালি লিভার হচ্ছে বাইল উৎপন্ন করে। বাইল, এটার বাংলা হচ্ছে পিত্ত। সেইটা হচ্ছে আমাদের গল ব্লাডারে এসে জমা হয়, এবং সেখান থেকে জমা হওয়ার পর সেখান থেকে আমাদের হচ্ছে স্মল ইন্টেস্টাইনে এসে এই বাইলটা কাজ করে। তো এই বাইলটা হচ্ছে আমাদের ফ্যাট হজম করার সাথে রিলেটেড। তো কিভাবে রিলেটেড আমি এখন এটা একটু ভেঙে দেখাই। তো ফ্যাট হজম করা আসলে অন্যান্য কার্বোহাইড্রেট বা প্রোটিন হজম করার থেকে একটু কঠিন। সো খেয়াল করে দেখো যে আমরা প্রথম ক্লাসে একদম পড়েছিলাম যে ফ্যাট বা চর্বি আসলে পানির সাথে ভালো মতো মিশে না। আমরা অনেক সময় খাবার খাইতে গেলে আমাদের হাতে চর্বি লেগে যায়, and এটা শুধুমাত্র পানি দিয়ে ঘষলে উঠে না, হাতে লেগে থাকে। কেননা এই চর্বিটা বা ফ্যাটটা আসলে পানির সাথে ভালোভাবে মিশে না। তাহলে তখন আমরা কি করি, তখন আমরা হলো যে সাবান দিই। তো সাবান কি করে, সাবান হলো আমাদের হাতে যে চর্বিটা লেগে থাকে চর্বিটাকে ভেঙে চর্বির ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত করে, যেটা হচ্ছে হাত থেকে সহজে উঠে পানির মধ্যে চলে যায়। সো
আমাদের এই যে বাইল যেটা আছে, যেটা হচ্ছে লিভারে লিভারে তৈরি হয়ে, যেটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনে আসছে, খাবারের সাথে মিশছে ফ্যাটকে পরিপাক করার জন্য, এটা হচ্ছে ফ্যাটের উপর অনেকটা ঠিক সাবানের মতো কাজ করে। আমরা যখন খাবার খাই, তখন আমরা খাবার খাওয়ার সময় আমাদের যে প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে, ফ্যাট থাকে। সো প্রোটিন বা কার্বোহাইড্রেটের ক্ষুদ্র অণুগুলা পানির সাথে মিশে। সো এগুলাকে এমনি মোটামুটি জাস্ট আমাদের যখন দাঁত দিয়ে চাবাই, মুখ দিয়ে চাবাই, বা আমরা যখন হলো যে আমাদের পেটটা যখন হলো যে সংকুচিত প্রসারিত হয়, স্টোমাক যখন সংকুচিত প্রসারিত হয়, তখন মেকানিক্যাল ডাইজেশন হয়। এন্ড মেকানিক্যাল ডাইজেশন হওয়ার পর সেই ক্ষুদ্র ক্ষুদ্র খাবারের অণুগুলো, যেটা মেকানিক্যাল ডাইজেশনের ফলে ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত হয়েছে, সেগুলোর উপর এনজাইম কাজ করতে পারে। বাট আমাদের চর্বি খাওয়ার পর আমাদের চর্বিটা আসলে এটা মোটামুটি বড় বড় অণু হিসেবে থেকে যায়, কেননা এটাকে ওই যে দমড়ালেও মশরালেও এটা পেটে এটা হলো যে সংকুচিত প্রসারিত হওয়ার পরও, পেটে এটা কমপ্রেস হওয়ার পরও এটা যেহেতু পানির সাথে ভালো মতো মিশে না, এটা মোটামুটি চর্বির বড় বড় দলা হিসেবে থেকে যায়। বুঝতে পারছো? সো এই জন্য যেটা হয় যে বাইল হলো যে এই যে যেটা হচ্ছে ফ্যাট আছে, এই ফ্যাটের সাথে যুক্ত হয়, এবং সাবান যেমন চর্বিকে ভেঙে দেয়, তেমনি এই বাইল যে সেটা হচ্ছে চর্বিকে হলো যে এরকম ক্ষুদ্র 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 অণুতে হলো যে পরিণত করে, ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত করে, ক্ষুদ্র ক্ষুদ্র মলিকুলে পরিণত করে। সো এই কাজটা খুবই ইম্পর্টেন্ট। এটা হলো শুধুমাত্র ফ্যাটের ক্ষেত্রে প্রযোজ্য, কেননা ফ্যাট পানি দিয়ে ভাঙে না, সেটা ভাঙার জন্য আলাদা করে বাইলের প্রয়োজন হয়। কিন্তু প্রোটিন বা কার্বোহাইড্রেটে এটা হচ্ছে দরকার হয়। ওকে, এরপর যখন এটা যখন হলো যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে যখন এটা হলো যে ভেঙে গেল, ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে যখন এটা ভেঙে গেল, তখন তখন এটার উপরে এনজাইম কাজ করে, লাইপেজ এনজাইম কাজ করে। তখন লাইপেজ এনজাইম কাজ করে তখন হলো যে এই যে ফ্যাট আছে, এই ফ্যাটটাকে ভেঙে ফ্যাটি অ্যাসিডে পরিণত করতে পারে। সেটার উপর তখন লাইপেজ এনজাইম কাজ করে, লাইপেজ এনজাইম ভেঙে এটাকে তখন ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। তো আশা করি তোমরা হলো যে বাইলের কাজটা বুঝতে পেরেছো, এবং হলো যে প্রোটিন কিভাবে হজম হয় এটা বুঝতে পেরেছো। প্রোটিন হজম করার জন্য এই যে লিভার থেকে বাইলের দরকার হয়। আচ্ছা, ফ্যাট হজম করার জন্য এই যে লিভার থেকে বাইল এভাবে আসে, এবং এসে ফ্যাটের বড় বড় দানাগুলাকে ছোট ছোট দানায় পরিণত করে, যার ফলে লাইপেজ কাজ করে হলো যে ফ্যাটি অ্যাসিডে ভেঙে দেয়। আচ্ছা, এন্ড এখন খেয়াল করে দেখো যে এই তো আমরা হলো যে খাবারগুলো তো সব খাইলাম, এন্ড খাবারগুলো তো আমাদের হলো যে মুখ হয়ে, পেট হয়ে, স্মল ইন্টেস্টাইন হয়ে হজমও হয়ে গেল, তাই না? হজমও হয়ে গেল। সো এরপর কি? সো খেয়াল করো যে আমাদের খাবারটা স্টোমাক এন্ড স্মল ইন্টেস্টাইন হয়ে আসতে আসতে মোটামুটি সবগুলাই হলো যে একদম খুবই ক্ষুদ্র ক্ষুদ্র মলিকুলে পরিণত হয়ে গেছে। আমাদের বড় বড় কার্বোহাইড্রেট মলিকুলগুলো এখন মনোস্যাকারাইড হয়ে গেছে, আমাদের প্রোটিন গুলো অ্যামিনো অ্যাসিড হয়ে গেছে, আমাদের আহ ফ্যাটটা ফ্যাটি অ্যাসিড হয়ে গেছে। সো এখন এগুলো হচ্ছে আমাদের সেলে ব্যবহার করার জন্য একদম উপযোগী। এখন শুধুমাত্র এগুলো হলো যে আমাদের হলো যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, ডাইজেস্টিভ সিস্টেম থেকে আমাদের হলো যে আহ সেলে পৌঁছাইতে হবে। তো সেই জন্য এগুলা অ্যাবজর্ব করা, আমাদের এই নিউট্রিয়েন্ট গুলো অ্যাবজর্ব করার কাজটা করে থাকে হলো যে লার্জ ইন্টেস্টাইন। ওকে, আমাদের এই অ্যাবজর্পশনের কাজ করে থাকে লার্জ ইন্টেস্টাইন। সো এখন দেখো যে এখানে আসলে অ্যাবজর্পশনের কাজটা আসলে কিভাবে হয়ে থাকে। আচ্ছা, সো আমি হলো যে একটা লার্জ ইন্টেস্টাইনের একটা ছবি আনি এখানে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো আমাদের যে খাবারটা যে এত কষ্ট করে হজম হইলো, এটা হজম হওয়ার পর আমাদের হলো যে হজমকৃত খাবারগুলো আমাদের স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনে চলে আসে। আচ্ছা, সো আমাদের লার্জ ইন্টেস্টাইনের যে ওয়ালটা আছে, সে ওয়ালটার গায়ে হলো যে কিছু কিছু স্পেশাল টাইপের সেল আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ভিলাই। ভিলাই, ওকে। সো মনে করো যে এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনের গায়ে এরকম হচ্ছে আঙ্গুলের মতো ফিঙ্গারের মতো হলো যে সেল আছে, আঙ্গুলের মতো বা ফিঙ্গারের মতো হলো যে সেল আছে। সো সো আমাদের মনে করো যে খাবার মলিকুল গুলা ফ্লো হওয়ার সময় এই যে আমাদের লার্জ ইন্টেস্টাইনের গায়ে যে হলো যে আঙ্গুলের মতো যে লম্বা লম্বা যে সেল গুলো আছে, সেগুলোর ফাঁকে ফাঁকে ঢুকে যায়,
অ্যান্ড খেয়াল করে দেখো, এই যে দেখো, এই যে আঙ্গুলের মতো এগুলোর মধ্যে ফাঁকা ফাঁকা জায়গা আছে, সেগুলোর ফাঁকে ফাঁকে ঢুকে যায়, এই যে ব্ল্যাঙ্ক স্পেসে ঢুকে যায়। অ্যান্ড খেয়াল করে দেখো যে এই সেলগুলার ঠিক মধ্যেই কি, সেলগুলার ঠিক মধ্যেই হলো যে ব্লাড ভেসেল আছে। এই যে লাল লাল যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলো হচ্ছে ব্লাড ভেসেল, বুঝতে পারছো? সো এই জন্য যেটা হয় যে এই যে আমাদের ব্লাড ভেসেলের মধ্যে, ব্লাড ভেসেলের মধ্যে এই খাবারগুলো ঢুকে যায়। ওকে, আমাদের ব্লাড ভেসেলের মধ্যে খাবারগুলো ঢুকে যায়। মনে করে দেখো যে আমাদের লাংসে অ্যালভিওলাস ঘিরেও কি ব্লাড ভেসেল ছিল, and সেটা সেটা হচ্ছে আমাদের লাংস থেকে অক্সিজেনটা ব্যাপন করে ডিফিউশন করে ক্যাপচার করে নিত। সিমিলার ভাবে আমাদের খাবারগুলো যখন, নিউট্রিয়েন্ট গুলো যখন লার্জ ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে যায়, সেম ভাবে আমাদের এগুলো ডিফিউজ হয়ে, আমাদের সেল দিয়ে ডিফিউজ হয়ে যে ব্লাড স্ট্রিম আছে ব্লাড স্ট্রিমে ঢুকে যায়। ওকে, সো এইরকম আমাদের যে লার্জ ইন্টেস্টাইনটা আছে, আমাদের লার্জ ইন্টেস্টাইনে, আমাদের লার্জ ইন্টেস্টাইনে হচ্ছে এরকম অনেক ব্লাড ভেসেল আছে, অনেক ব্লাড ভেসেল আছে। সেই ব্লাড ভেসেলের মধ্যে আমাদের হলো যে খাবারগুলা হচ্ছে এরকম ডিফিউশন হয়ে ঢুকে যায়। আচ্ছা, এন্ড এই যে লম্বা লম্বা যে সেলগুলো আছে, এই লম্বা লম্বা সেলগুলোকে আমরা বলি হচ্ছে ভিলাই। সো ভিলাই এভাবে লম্বা লম্বা হয়ে থাকে এবং এর ফাঁকে ফাঁকে খাবারগুলা ঢুকে, এবং খাবারগুলা সেই ভিলার সেলগুলো অতিক্রম করে ভিলার মধ্যে মধ্যে যে ব্লাড ভেসেল গুলা থাকে, সেই ব্লাড ভেসেল গুলা ক্রস করে ওগুলো যে চলে যেতে পারে। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে অ্যাবজর্পশনের প্রসেস, খুবই খুবই সিম্পল। এটা জাস্ট হচ্ছে কি হয়, এটা হচ্ছে জাস্ট ডিফিউশন বা ব্যাপক, আর কিছু কিছু না। আচ্ছা, সো আমাদের পুরো লার্জ ইন্টেস্টাইনে এরকম অনেক ভিলাই থেকে অনেক ছোট ছোট ব্লাড ভেসেল থাকে। তো সবগুলা ব্লাড ভেসেল মিলে মিলে হলো যে আমাদের একটা ইন্টেস্টাইনের একটা হলো যে লার্জ একটা ব্লাড ভেসেল ক্রিয়েট করে। ওকে, এখন আমরা একটু দেখি যে আমাদের হলো যে ডাইজেস্টিভ সিস্টেমে যে হলো যে খাবারটা যে আমাদের অ্যাবজর্ব হইলো, ডাইজেস্টিভ সিস্টেমে ব্লাড ভেসেলে খাবারটা অ্যাবজর্ব হওয়ার পর এখানে হলো যে খাবারগুলো আসলে কোন দিক দিয়ে কিভাবে যায়। আচ্ছা, ওকে, সো আমরা একটা ছবি দেখি। আমাদের এখন আমরা পড়বো সেটা হলো যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে আসলে খাবারটা কিভাবে কিভাবে যায়। সো দেখি, ডাইজেস্টিভ সিস্টেম, ব্লাড ভেসেল। আচ্ছা, তাহলে এখন খেয়াল করে দেখো যে এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। এন্ড খেয়াল করে দেখো যে লার্জ ইন্টেস্টাইনের গায়ে হলো যে অনেকগুলো ব্লাড ভেসেল আছে। এই লার্জ ইন্টেস্টাইন, আবারও বলতেছি, এই লার্জ ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে যখন খাবার যায় তখন এই যে দেখো যে লার্জ ইন্টেস্টাইনের এই যে এই সারফেসে হলো যে এরকম আঙ্গুলের মতো অনেকগুলো সেল থাকে যেগুলোকে হলো যে ভিলাই বলে। এবং এই আঙ্গুলের মতো সেলগুলোর মধ্যে হলো যে ব্লাড ভেসেল থাকে। সো আমি হলো যে একটা ভিলায়ের ছবি, আমি তোমরা যেটা বুঝতে পারছো না তাদের জন্য আমি হলো যে আরেকটু ভালোভাবে দেখাই যে একটা ভিলাই আসলে কিভাবে থাকে, একটা ভিলাই আসলে কিভাবে থাকে। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে একটা ভিলাই যেটা হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের গায়ে থাকে। তো খেয়াল করে দেখো এটা আঙ্গুলের মতো উপরে উঠে গেছে, এন্ড ব্রাশের মতো পুরা লার্জ ইন্টেস্টাইনের গা জুড়ে এটা থাকে। তো আমাদের খাবারগুলা হলো যে এর ফাঁকে ফাঁকে ঢুকে যায়, আমাদের খাবারগুলো এই ভিলার ফাঁকে ফাঁকে ঢুকে যায়। এন্ড খেয়াল করে দেখো যে ভিলার মধ্যে এই যে যে দাগগুলা দেখছো, এই দাগগুলা কোথায় চলে গেছে, দাগগুলা হচ্ছে আমাদের ধমনী এবং শিরা, ব্লাড ভেসেল গুলোতে চলে গেছে। তাহলে এই খাবারগুলা এই ভিলাই ক্রস করে ব্লাড ভেসেলে ঢুকে যায়, এবং সে ব্লাড ভেসেল থেকে এটা হলো যে আমাদের লার্জ ইন্টেস্টাইনের নিচে যে বড় বড় ব্লাড ভেসেল গুলো থাকে, আমাদের খাবারগুলো ছোট ছোট ব্লাড ভেসেল থেকে বড় বড় ব্লাড ভেসেলে চলে যায়। আচ্ছা, সো খেয়াল করে দেখো আমাদের লার্জ ইন্টেস্টাইনের গা জুড়ে যে এরকম অনেক ব্লাড ভেসেল থাকে, ছোট ছোট অনেক ব্লাড ভেসেল থাকে। তো এই বড় বড় ব্লাড ভেসেল গুলো মিলে, এই বড় বড় ব্লাড ভেসেল গুলো মিলে হলো যে একটা ভেইন তৈরি করে। খেয়াল করে মনে করো যে আমাদের বডির মধ্যে যেগুলো ব্লাড ভেসেল মিলে আমাদের
বডি সেলগুলো থেকে রক্ত অ্যাবজর্ব করে সেগুলোকে ভেইন বলে। তো এখানে যেহেতু আমাদের রক্তটা আমাদের লার্জ ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হচ্ছে সেজন্য এটা একটা ভেইন, কেননা এই ব্লাড ভেসেলটা আমাদের লার্জ ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হওয়া ব্লাড ক্যারি করে। ওকে, বাট কথা হলো যে এটার নাম হলো যে হেপাটিক পর্টাল ভেইন কেন। সো হেপাটিক মানে হচ্ছে লিভার, অনেকে যেন হেপাটিক ক্লাবের মধ্যে লিভার, যেমন আমাদের অনেকে হেপাটাইটিস হয়, হেপাটাইটিসটা হচ্ছে আমাদের লিভারের একটা রোগ, তো এটাকে হেপাটিক বলে কেন। তো যেটা হয় সেটা হলো যে লার্জ ইন্টেস্টাইন থেকে যে সকল ব্লাড ভেসেল গুলা অ্যাবজর্ব হয় সেগুলা সবগুলা মিলে একটা যে ভেইনটা ক্রিয়েট করে, সেই ভেইনটা প্রথমে কোথায় যায়, ঠিক বলেছে যে দেখো লিভারে চলে গেছে, সো লার্জ ইন্টেস্টাইন থেকে আমাদের সবগুলা ব্লাড ভেসেল এই খাবার অ্যাবজর্ব করে সবগুলা মিলে আমাদের হলো যে লিভারে চলে যায়, এই কারণে এটাকে হেপাটিক পর্টাল ভেইন বলে। সো এটাকে এই যে ব্লাড ভেসেল গুলা এটা হেপাটিক পর্টাল ভেইন ক্রিয়েট করে লিভারে যাওয়ার কারণটা কি, কারণটা হলো যে খুবই ইজি। আমাদের লিভার হচ্ছে আমাদের বডির লার্জেস্ট গ্ল্যান্ড, এন্ড খেয়াল করে দেখো যে আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম যে আমাদের লিভারে গ্লাইকোজেন হিসেবে গ্লুকোজ জমা থাকে। সো আমাদের লিভার কিন্তু সবসময় খেয়াল করছে, আমাদের লিভার কিন্তু সবসময় বুঝতে পারে যে আমাদের শরীরে কখন গ্লুকোজ দরকার আর কখন গ্লুকোজ দরকার নেই। খাবার দাবারের সময় আমরা যে গ্লুকোজটা হজম করি, যে গ্লুকোজটা আমাদের লার্জেস্টে অ্যাবজর্ব করে, তার পুরোটা গ্লুকোজ কিন্তু তখন আমাদের বডিতে ফ্রি গ্লুকোজ হিসেবে দরকার নাই, তার খুব ছোট একটা ফ্র্যাকশন দরকার হয়। এবং বেশিরভাগ গ্লুকোজই আমাদের এই যে লিভারে বেশিরভাগ গ্লুকোজই আমাদের লিভারে হলো যে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে, এন্ড সেটা হচ্ছে গ্লাইকোজেন থেকে লিভার হচ্ছে ধীরে ধীরে গ্লুকোজ হিসেবে রক্তে ছাড়তে থাকে। তো এই কারণে আমাদের লার্জ ইন্টেস্টাইন থেকে যতগুলা খাবার গ্লুকোজ শোষণ হইলো সবগুলো আগে লিভারে যে বেশিরভাগই গ্লাইকোজেন হিসেবে জমা হয়, এন্ড কিছু গ্লুকোজ হচ্ছে আমাদের রক্তে যায়। এন্ড লিভারে যে এক্সট্রা গ্লুকোজ বা গ্লাইকোজেন হিসেবে জমা হলো সেটা হচ্ছে ধীরে ধীরে সেটা হচ্ছে ধীরে ধীরে গ্লুকোজে ভাঙে আর ধীরে ধীরে আমাদের রক্তে সেটা হলো যে লিভার ছাড়তে থাকে। সেই জন্য লিভার হচ্ছে গ্লাইকোজেন যেহেতু জমা করে এই জন্য গ্লুকোজ গুলো আগে লিভার যায়, তারপর লিভার থেকে আমাদের ব্লাড ভেসেলটা হলো যে হার্টে যায়। ওকে, এন্ড তখন বাদ বাকি নিউট্রিয়েন্ট গুলো হার্ট হচ্ছে আমাদের সারা দেহে রক্তের মধ্যে পাম্প করে দেয়। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে এই যে গ্লাইকোজেন এবং গ্লুকোজের মধ্যে যে ইন্টারচেঞ্জটা, এটা হচ্ছে একটা হরমোন কন্ট্রোল করে থাকে। এই হরমোনটার নাম তোমরা সবাই নাম শুনেছো, এই হরমোনটার নাম হচ্ছে ইনসুলিন। এই হরমোনটার নাম হচ্ছে ইনসুলিন। সো এই যে গ্লুকোজ এবং গ্লাইকোজেনের মধ্যে যে কনভার্সনটা, আমাদের রক্তে কি পরিমাণ গ্লুকোজ থাকবে সেটা হচ্ছে পুরোপুরি ইনসুলিন কন্ট্রোল করে থাকে। আচ্ছা, সো ইনসুলিন কিভাবে কাজ করে থাকে সেটা হলো যে ইনসুলিন হচ্ছে আমাদের সেলগুলাকে বেশি বেশি গ্লুকোজ খরচ করতে পারে। সো তাহলে আমাদের রক্তে যখন আমরা খাই তখন আমরা যখন খাবার খাই তখন আমাদের বডি থেকে গ্লুকোজ বেড়ে যায়, বাট রক্তে বেশি গ্লুকোজ থাকা ক্ষতিকর, কেননা হলো যে তখন নানা রকম সমস্যা তৈরি হতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে। তো এই গ্লুকোজটা তাড়াতাড়ি সেলে ঢুকানো দরকার অথবা লিভারে ঢুকানো দরকার। তো যেটা হয় যে আমাদের রক্তে গ্লুকোজ বেড়ে গেলে তখন আমাদের লিভার গুলা হচ্ছে ইনসুলিন উৎপন্ন করে। এই ইনসুলিনটা কোষে যে বলে তুমি হচ্ছে যে রক্তে গ্লুকোজ আছে তোমার বেশি বেশি করে গ্লুকোজ নিয়ে নাও। তো তখন ইনসুলিনের প্রভাবে তখন হচ্ছে কোষগুলো বেশি বেশি পরিমাণে গ্লুকোজ হচ্ছে নিয়ে নেয়। আরেকটা হরমোনের নাম আছে, সেটা হচ্ছে গ্লুকাগন। ওকে, গ্লুকাগন। সো এখানে আহ গ্লুকাগন কি করে এখানে গ্লুকাগন কি করে সো গ্লুকাগন হচ্ছে যেটা করে সেটা হলো যে আমাদের রক্তে যদি গ্লুকোজ যদি কমে যায় তাহলে গ্লুকাগন উৎপন্ন হয়। আমাদের রক্তে গ্লুকোজ যদি কমে যায়, ব্লাড গ্লুকোজ যদি কমে যায়, তখন গ্লুকাগন উৎপন্ন হয় গ্লুকাগন উৎপন্ন হয়। তো গ্লুকাগন কি করে, গ্লুকাগন হচ্ছে আমাদের লিভারের উপর কাজ করে, গ্লুকাগন হচ্ছে লিভারের উপর কাজ করে। গ্লুকাগন লিভারকে যে বলে যে তোমার কাছে যে গ্লাইকোজেন গুলো আছে সেই গ্লাইকোজেন গুলা ভেঙে তুমি হলো যে ব্লাডে গ্লুকোজ হিসেবে ছেড়ে দাও, কেননা ব্লাডে এখন গ্লুকোজ নাই, কিন্তু আমাদের সেল গুলা গ্লুকোজ লাগবে। সে গ্লুকাগন হচ্ছে গ্লাইকোজেন ভেঙে হলো যে গ্লুকোজ উৎপন্ন করে। ওকে, এন্ড আমাদের রক্তে যখন আবার বেড়ে যায়, রক্তে আমাদের গ্লুকোজ যখন আবার বেড়ে যায়, তখন আমি যেটা বললাম যে তখন হচ্ছে ইনসুলিন উৎপন্ন হয়। ইনসুলিন যে সেলগুলাকে বলে যে তোমরা হচ্ছে এই গ্লুকোজটা নিয়ে নাও, এন্ড ইনসুলিন তখন উৎপন্ন হলে তখন আমাদের রক্তে গ্লুকোজ আবার অটোমেটিক্যালি কমে যায়। তাহলে খেয়াল করে দেখো যে এইখানে যে গ্লুকাগন আছে এবং যে ইনসুলিন আছে, এই দুটার কাজ একটা আরেকটার অপোজিট। গ্লুকাগন হচ্ছে আমাদের রক্তে ইনসুলিন বাড়ায়, আর
আমাদের গ্লুকাগন হচ্ছে আমাদের রক্তে গ্লুকোজ বাড়ায়, গ্লাইকোজেন ভেঙে। গ্লুকাগন হচ্ছে কাজ করে লিভারের উপর। আর রক্তে একবার গ্লুকোজ বেড়ে গেলে তখন ইনসুলিন কোষগুলাকে বলে যে তোমরা বেশি বেশি করে গ্লুকোজ খেয়ে ফেলো, তখন আমাদের রক্তে হলো যে গ্লুকোজ কমে যায়। তো অনেক সময় আমাদের বডিতে ইনসুলিনের কাজটা ঠিকঠাক মতো হয় না। আমরা যদি বেশি বেশি গ্লুকোজ খাই তখন আমাদের রক্তে সবসময় এত গ্লুকোজ বেশি থাকে যে ইনসুলিনও ঠিকঠাক মতো কাজ করতে পারে না। তো এই কারণে তখন হচ্ছে ডায়াবেটিস হয়। বুঝতে পারছো? এই কারণে রক্তে তখন ডায়াবেটিস হয়। আমাদের রক্তে গ্লুকোজ সবসময় বেশি থাকলে ইনসুলিন ঠিকঠাক মতো কাজ করতে পারে, তখন আমাদের ডায়াবেটিস হয়। তখন এইটা হলো যে আমাদের বডিতে অতিরিক্ত বেশি গ্লুকোজ থাকলে এই জন্য তখন অনেক রকম সমস্যা তৈরি হতে পারে। এই কারণে যারা যারা হচ্ছে ডায়াবেটিক তাদের জন্য বেশি বেশি হলো যে চিনি জাতীয় খাবার খাওয়া নিষেধ। কেননা তখন তাদের ইনসুলিনটা কাজ করে না, ইনসুলিন কাজ না করলে রক্তের গ্লুকোজ বেড়ে গেলে তখন কমানোর কোনো উপায় থাকে না। বাট এমনি যদি গ্লুকোজ যদি অনেক বেশি বেড়ে যায় তখন হচ্ছে আমাদের গ্লুকোজটা তখন হলো কমানোর জন্য ইনসুলিন কাজ করে থাকে। ওকে, সো এভাবে আমাদের আমরা ডাইজেস্টিভ সিস্টেমে যেমন এনজাইম যেমন কন্ট্রোল করে থাকে, তেমনি ডাইজেস্টিভ সিস্টেমের কাজ কন্ট্রোল করতে এরকম নানা প্রকার হরমোনও ভূমিকা পালন করে থাকে। তারপরে যে এনজাইম গুলা তোমার হরমোনের প্রভাবে বের হয়, এনজাইমের তারপর আমাদের হরমোন আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করে, এরকম হরমোনের অনেক কাজ আছে। সো আশা করি আজকের ক্লাসটা নিয়ে মোটামুটি হলো যে আমাদের বডিতে কি কি ধরনের কাজ হয়, তারপর হলো যে এনজাইম কিভাবে কাজ কন্ট্রোল করে হেল্প করে, হরমোন কিভাবে হেল্প করে, তারপর আমার বডিতে পিএইচ এর ভূমিকা কি, তারপর আমার বডিতে বিভিন্ন পার্টের হলো যে প্রভাবে বডিতে কি কি ধরনের চেঞ্জ আসতে পারে, এই সবগুলো নিয়ে আমি আইডিয়া পেলাম। তো ফিজিওলজি খুব বিশাল একটা বিষয়, এটা হলো যে 1-1.5 ঘন্টা যাতে ক্লাসে পড়ানোর কোনো বিষয় না। বাট আমি তোমাদের মোটামুটি একটা আইডিয়া দিলাম যে আমাদের আসলে এই চিন্তাগুলো কিভাবে করতে হতে পারে, বা আমাদের হলো যে কষ্ট কি কি লাগতে পারে, বা আমাদের হলো যে কোশ্চেন গুলা কিভাবে আসতে পারে। তো আমি সামনে আমরা আরো ক্লাস সলভ করবো। তো এই ক্লাসটা করার পর আমি তোমাদেরকে যে এখানে যে রিডিং ম্যাটেরিয়াল গুলো দিয়ে দিচ্ছি আমরা তোমাদের, রিডিং ম্যাটেরিয়াল গুলো একটু পড়ে নিও। প্রবলেম শিটটা যেটা দিব সেই প্রবলেম শিটটা সলভ করার ট্রাই করে, তাহলে আশা করি তোমাদের মোটামুটি ভালো একটা প্রিপারেশন হবে। সবার জন্য শুভকামনা।